আগের দিন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি সবে শুরু করেছিলাম এবং একেবারে কারেন্ট ইলেকট্রিসিটির যে বেসিক কনসেপ্ট গুলো ছিল, যেমন হচ্ছে রেজিস্ট্যান্স, ওহমস ল, রেজিস্ট্যান্স কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, লাইক টেম্পারেচার, এইগুলো আমরা কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, তো আর একটা নতুন জিনিস পড়েছিলাম কালার কোডিং বলে, যে যেখানে মানে যে কালারের মাধ্যমে আমরা কি করে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা ডিটারমাইন করতে পারি, এটা একটা পড়া হয়েছিল। আমরা আজকে নেক্সট টপিকটা পড়বো। এটার হয়তো কিছুটা পার্ট তোদের পড়া আছে আগে, বাট এরপর থেকে যা মোটামুটি পড়বি সবই তোদের কাছে নতুন লাগবে। তো ফার্স্ট হেডিং কর হচ্ছে ইএমএফ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। যারা বাংলায় লিখছিস তারা হেডিং করবি তড়িৎ চালক বল এবং আভ্যন্তরীণ রোধ। তড়িৎ চালক বল এবং আভ্যন্তরীণ রোধ। তড়িৎ চালক বল এবং আভ্যন্তরীণ রোধ। তো প্রথম কথা দেখ, এই ইএমএফ ব্যাপারটা কি আর কি বোঝাতে চাইছে। ধরে নে কোনো একটা সেল আছে, সেল মানে এমনি নর্মাল ব্যাটারি। তাহলে ব্যাটারির কি আছে বল, একটা পজিটিভ প্রান্ত থাকবে, তাই তো, আর একটা কি থাকবে বল, একটা নেগেটিভ প্রান্ত থাকবে। তাহলে একটা পজিটিভ এন্ড আছে, একটা নেগেটিভ এন্ড আছে ব্যাটারি, ভালো কথা। তো এখন যদি ব্যাটারিটাকে এমনি এরকম অবস্থায় রেখে দিই, তাহলে ব্যাটারিটার পজিটিভ, এখন কিছু মানে আঁকবি টাক কিছু লিখবি না, পজিটিভ আর নেগেটিভ এন্ডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স হতে পারে বা হতে পারতো, ঠিক আছে, তাকে বলা হচ্ছে আমার ইএমএফ। মানে দেখবি তোরা যখন বাজার থেকে কোনো ব্যাটারি কিনে আনবি, সেই ছোট ব্যাটারি কিনে আনুস বা আগেকার দিনের দেখবি মোটা মোটা বড় ব্যাটারি যেগুলো টর্চে ইউজ করা হতো, যাই হোক, তো ধর আজকে এই ব্যাটারিটার গায়ে লেখা আছে 12 ভোল্ট। দেখবি তোরা রিমোট বা এসি রিমোট বা টিভি রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ করিস, দেখবি লেখা আছে 3 ভোল্ট বা 4 ভোল্ট, এরকম লেখা থাকে অল্প। যাই লেখা থাকুক না কেন, সেইটা হচ্ছে ওর ইএমএফ। মানে আজকে আমি যদি ব্যাটারিকে কোনো মানে সার্কিটে কানেক্ট না করি, ভালো করে বললে ওপেন সার্কিটে রাখি, মানে সার্কিটে যদি কানেক্ট না করি, তাহলে ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের মধ্যে যে ডিফারেন্স পোটেনশিয়ালের, তাকে বলা হচ্ছে ইএমএফ। কিন্তু যখনই এই ব্যাটারিটাকে আমি একটা সার্কিটে কানেক্ট করব, আমি যখনই এই ব্যাটারিকে একটা সার্কিটে, ধরে না এখানে একটা কোনো রেজিস্ট্যান্স আছে, একটা সার্কিটে কানেক্ট করলাম, তখন দেখবো এর পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স, সেইটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বা অনেকে বলা হয় পোটেনশিয়াল, এমনি পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে যে ডিফারেন্সটা পোটেনশিয়ালে, তাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এবার দেখা যাচ্ছে যে ব্যাটারির ইএমএফ জেনারেলি একটু বেশি হয়, কিন্তু ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স, মানে সেই ব্যাটারিটাকেই যখন আমি একটা সার্কিটে অ্যাপ্লাই করছি, তার পোটেনশিয়াল ডিফারেন্স মানে সে যতটা দিতে পারতো তার তুলনায় কমে যাচ্ছে। ঠিক আছে, এটা কেন, মানে আমি যদি 12 ভোল্টের আমি ব্যাটারি বানিয়েছি, তাহলে আমি যদি সার্কিটে ওটাকে ইউজ করি, তাহলে আমার হিসাব অনুযায়ী ওটা 12 ভোল্টই দেওয়া উচিত। কিন্তু সেটা 12 ভোল্ট না দিয়ে সামথিং কম 11.8 বা 11.7 ভোল্ট এরকম দেবে অলওয়েজ, মানে সামথিং 0.2 আর 0.1 ভোল্ট কম দিচ্ছে। এখান থেকেই আমার কোশ্চেনটা আসছে যে না, কেন এরকম কম দিচ্ছে, মানে এরকম কম দেওয়ার কারণটা কি। তার কারণটা দেখ, আজকে আমরা যখন ধরছি যে না কারেন্ট ফ্লো হচ্ছে কোনো জায়গা থেকে, কারেন্ট আমরা কি ধরছি, পজিটিভ থেকে বেরোয় নেগেটিভে গিয়ে ঢোকে, এটা আমরা কারেন্টের ডিরেকশন ধরছি। বাট অ্যাকচুয়ালি তো কারেন্ট ফ্লো হয় না, অ্যাকচুয়ালি কে ফ্লো হয় বল, ইলেকট্রন। তাহলে অ্যাকচুয়ালি ফ্লোটা হচ্ছে কার না, নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন বেরিয়ে পজিটিভ টার্মিনাল দিয়ে ইলেকট্রন ঢুকে এই পুরো জিনিসটা কমপ্লিট করে। মানে দেখ, আজকে যদি সার্কিটটাকে পুরো ক্লোজড হতে হয়, তাহলে যে ইলেকট্রনটা নেগেটিভ টার্মিনাল থেকে বেরোলো, সেই ইলেকট্রনটা পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে আবার তো নেগেটিভ টার্মিনালের দিকে যাবে, মানে এরকম ভাবে তো তার মোশনটা চলতে থাকবে ক্লোজ লুপে। এবার আজকে বল, ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, আর ইলেকট্রনটা যাচ্ছে প্লাস থেকে মাইনাস টার্মিনালের দিকে, তাহলে ইলেকট্রনের চার্জও নেগেটিভ, আরো যাচ্ছেও নেগেটিভ টার্মিনালের দিকে, তাহলে একটা কি হবে বল, রিপালসিভ ফোর্সও অনুভব করবে, বা একটা রিপালসিভ ফোর্স দেবে, যেহেতু নেগেটিভ টার্মিনালটাও নেগেটিভ আর ইলেকট্রনের চার্জটাও নেগেটিভ, তো নেগেটিভ নেগেটিভকে রিপেল করবে। তাছাড়াও
ব্যাটারির মধ্যে কি কি থাকে বলতো? তোরা যদি 7-8 এ ব্যাটারির কনস্ট্রাকশন পড়ে থাকিস, ব্যাটারির মধ্যে কি থাকে না, একটা কার্বন দণ্ড থাকে আর অনেক ইলেকট্রোলাইট থাকে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। তা একটা ইলেকট্রন যখন ওই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন ওই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুটা কি হবে, বাধা ফেস করবে, কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে, সহজে যেতে পারবে না। তাহলে এই যে বিকর্ষণ বল বা রেজিস্ট্যান্স যাই বলিস না কেন, এটাকে পেরোনোর সময় মানে পেরোতে গেলে, এই যে বাধাটা পেরোতে গেলে তাহলে ওকে কিছু পরিমাণ কি করতে হবে, শক্তি ক্ষয় করতে হবে। এই বাধাটা পেরোবে কি হবে, ও নিজের শক্তি ক্ষয় করে। তোর শক্তি কত ছিল, 12 ভোল্টের কাছাকাছি, কেন দেখ ও তো 12 ভোল্ট দিচ্ছিল, তাহলে এখান থেকে কিছুটা শক্তি নিয়ে এই যে ব্যাটারির মধ্যে যে শক্তি থাকে, যাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বলি বা তড়িৎ শক্তি বলি, সেটা নিয়ে কি করবে, সেটা নিয়ে কিছুটা পরিমাণও খরচা করে দেবে, খরচা করে ওই প্লাস থেকে মাইনাসের দিক অব্দি যাবে। এই খরচা করে দেওয়ার জন্য আউটকাটসে বা আউটসাইডে ভোল্টেজ অল্প হলেও কমে গেল। এই যে কিছুটা পরিমাণ ভোল্টেজ লস্ট হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে লস্ট ভোল্ট বা বাংলায় বলা হয় নষ্ট ভোল্ট। এই যে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হলো, তাকে বলা হচ্ছে লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। অপরদিকে এই যে ইলেকট্রন যাওয়ার সময় একটা রেজিস্ট্যান্স ফেস করছে, ঠিক আছে, প্লাস থেকে মাইনাসে যাওয়ার সময় মানে ব্যাটারির ভেতরে ফেস করছে জিনিসটা, এটাকেই বলা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটাকেই বলা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমি পুরো ঘটনা যদি সামারাইজ করি, যে যখনই আমি একটা ব্যাটারিকে ক্লোজ সার্কিটে লাগাবো, তখন ব্যাটারির ভেতর দিয়ে ইলেকট্রন যাওয়ার সময় একটা রেজিস্ট্যান্সের সম্মুখীন হচ্ছে, যেই রেজিস্ট্যান্সটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছি। এবং এই রেজিস্ট্যান্সটার জন্য কি হচ্ছে না, কিছুটা ইলেকট্রন তার এনার্জি খরচ করে ফেলছে, এবং এই জন্য ব্যাটারির ইএমএফ মানে ব্যাটারির গায়ে যতটা ভোল্টেজ লেখা আছে যে না এতটা ভোল্টেজ দেবে, ততটা ভোল্টেজ কিন্তু অ্যাকচুয়ালি সে দিচ্ছে না, তার তুলনায় অনেক কম ভোল্টেজ কিন্তু সে প্রোভাইড করছে। তো এই হচ্ছে আমাদের পুরো গল্পটা। যারা বাংলায় লিখছিস তারা এই দুটো ছবি এঁকে ফেল, যারা ইংলিশে লিখছিস তারা আগে বাঁদিকের লেখাটা লেখ। ইন ওপেন সার্কিট potential difference across positive and negative terminal of battery is known as EMF. Change করে লিখবি in closed circuit the difference in potential between positive and negative terminal is known as potential difference. Generally, potential difference is less than EMF. বাংলায় লেখ, মুক্ত বর্তনীতে ব্যাটারির ধনাত্মক বা পজিটিভও লিখতে পারি, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের মধ্যবর্তী বিভব পার্থক্যকে, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের বিভব পার্থক্যকে তড়িৎচালক বল বলে।
প্যারা চেঞ্জ করে লিখবি বদ্ধ বর্তনীতে, প্যারা চেঞ্জ করে লিখবি বদ্ধ বর্তনীতে বিভব পার্থক্যকে, বদ্ধ বর্তনীতে বিভবের বিয়োগফলকে, বদ্ধ বর্তনীতে বিভবের বিয়োগফলকে বিভব পার্থক্য বলে, বিভব পার্থক্য বলে। প্যারা চেঞ্জ করে লিখবি সাধারণত বিভব পার্থক্য তড়িৎচালক বল অপেক্ষা কম হয়। সাধারণত বিভব পার্থক্য তড়িৎচালক বল অপেক্ষা কম হয়। সাধারণত বিভব পার্থক্য তড়িৎচালক বল অপেক্ষা কম হয়। ঠিক আছে, এবার আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এই লস্ট ভোল্টের গল্পটা বলবো। আচ্ছা, আজকে নোট পাঠানোর কাউকে কোনো দরকার নেই, শুধুমাত্র অপরাজিতা আমাকে পার্সোনালে নোটটা পাঠাবি। আর বেঙ্গলিতে কে কে লিখিস রে? সুরজিৎ সুরজিৎ লিখিস, আর কে লিখিস? দাদা আমি লিখি। ঠিক আছে, পিয়াসা আমাকে পার্সোনালি পাঠাস, তাহলেই হবে। আচ্ছা। হ্যাঁ, এই সৌরদীপ তোর অন নেই কেন? কিছু শুনতে পাবি না, ভয়েস কানেক্ট করিসনি কেন? এরকম ভাবে ক্লাস করার কোনো দরকার নেই যদি ইচ্ছা না থাকে। তো আচ্ছা, এটা একটা কথা। আর অপরাজিতা যারা যারা ক্লাস করছে এটা তুলে রাখ, স্ক্রিনশটটা তুলে রাখ, তাহলেই হবে। ঠিক আছে স্যার। সৌরদীপের নাম্বারও তো খুঁজে পাচ্ছি না আমি, যাই হোক ঠিক আছে, দেখছি ওকে পরে। এবার আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর লস্ট ভোল্টের গল্পটা নিয়ে পড়বো। দেখ, তো এবার মানে বলে দিয়েছি তো এই জিনিসটাকে এবার এক্সপ্লেনেটরি লিখবো আমরা, যে when electron flows from negative terminal to positive in outer circuit, bracket লিখবি opposite to current, and from positive to negative, and from positive to negative inside cell, then it faces some resistance due to atoms of electrolyte. Therefore, some energy is expended. Some energy is lost. This lost voltage is known as lost volt, and the resistance given by battery is known as internal resistance. Is known as internal resistance. বাংলায় লেখ, যখন একটি ইলেকট্রন ব্যাটারির মধ্যে দিয়ে
পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়, তখন ব্যাটারির মধ্যে থাকা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দরুন কিছুটা বাধা পায়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দরুন কিছুটা বাধা পায় এবং কিছুটা বাধা পায়, ফলে কিছুটা শক্তির অপচয় হয়। একেই নষ্ট ভোল্ট বলে এবং ব্যাটারি কর্তৃক প্রযুক্ত রোধকে আভ্যন্তরীণ রোধ বলে। ব্যাটারি কর্তৃক প্রযুক্ত রোধকে আভ্যন্তরীণ রোধ বলে। ঠিক আছে, এবার দেখ আভ্যন্তরীণ রোধ কত হয় এবং সেটা কিভাবে কানেকশন করা হয় সেইটা নিয়ে পড়বো। ঠিক আছে, তো নেক্সট হেডিং কর, হেডিং না স্টার দিয়ে লেখ। তো জেনারেলি কি হয়, আভ্যন্তরীণ রোধকে স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং আভ্যন্তরীণ রোধকে ব্যাটারির সাথে, মানে ব্যাটারির যে সার্কিট আছে তার সাথে সিরিজ কম্বিনেশনে, ধরে না এটা একটা আউটার রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, এটা কিন্তু আভ্যন্তরীণ রোধ না। যে ব্যাটারিটা নিয়েছি সেই ব্যাটারিটার স্পেসিফিকেশন হচ্ছে স্মল ই কমা স্মল আর। এই স্মল আরটা হচ্ছে, যারা বাংলায় লিখছিস তারা লিখবি আভ্যন্তরীণ রোধ, যারা ইংলিশে লিখছিস তারা লিখবি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো অলওয়েজ স্মল আর দিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স বোঝানো হয়। যদি ব্যাটারির গায়ে এরকম কমা দিয়ে লেখা থাকে তার মানে ওটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এবার অ্যাকচুয়ালি ইন্টারনাল রেজিস্ট্যান্সকে সবসময় আউটার রেজিস্ট্যান্সের সাথে সিরিজ কম্বিনেশনে অ্যাপ্লাই করা হয়। অলওয়েজ আউটার রেজিস্ট্যান্সের সাথে সিরিজ কম্বিনেশনে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তাহলে এখানে এটা লিখে রাখ পাশে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ কম্বিনেশন। বাংলায় লিখবি আভ্যন্তরীণ রোধ সর্বদা শ্রেণী সমবায় যুক্ত করা হয়। আভ্যন্তরীণ রোধ সর্বদা শ্রেণী সমবায় যুক্ত করা হয়। তাহলে ধরে নে এখন এর মধ্যে দিয়ে সাপোজ আই কারেন্ট ফ্লো করছে কোনো কারণে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটের কত, মানে কারেন্ট মানে কি, টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস স্মল আর। তাহলে এর সাপেক্ষে যদি আজকে আমি এখন একটা ভোল্টমিটার অ্যাপ্লাই করি, এই যে এই রেজিস্ট্যান্সটার সাপেক্ষে, সরি এই রেজিস্ট্যান্সটার সাপেক্ষে যদি একটা ভোল্টমিটার আমি যদি আমি অ্যাপ্লাই করি, মানে তাতে আমার রিডিংটা কত পাবো না, এখান থেকে গুণ করে দেখ আইআর প্লাস আইআর ইকুয়াল টু ই, তাহলে আই ইন্টু ক্যাপিটাল আর ইকুয়াল টু পাচ্ছি ই মাইনাস স্মল আইআর। তাহলে ওই রেজিস্ট্যান্সের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ কত পাচ্ছি না ই মাইনাস আইআর। আজকে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকতো, ধরে নে আজকে স্মল আরটা নেই, তাহলে ওই আর এর সাপেক্ষে ভোল্টেজ ড্রপ কত পড়তো বলতো, পুরোটা ই পড়তো, হ্যাঁ কি না? যেটা আমি বোঝাতে চাইছিলাম ভালো করে ভাব, যে আজকে ব্যাটারিটা প্রথমে ওপেন সার্কিটে আছে, কিছু কানেক্ট করিসনি, তখন ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ই। কিন্তু যখনই এখন একটা ব্যাটারিকে তুই সার্কিটে অ্যাপ্লাই করে দিয়েছিস, তাহলে দেখতে পাচ্ছিস ডিউ টু ইন্টারনাল রেজিস্ট্যান্স ভোল্টেজটা কি হচ্ছে, ই এর থেকে কিছুটা পরিমাণ কমে যাচ্ছে, এবং যতটা পরিমাণ কমে যাচ্ছে তার ভ্যালুটা কত, আই ইন্টু স্মল আর, তার ভ্যালুটা কত, আই ইন্টু স্মল আর। তাহলে একেই আর একটা ভাষায় কি বলা হচ্ছে, লস্ট ভোল্ট। যে এতটা পরিমাণ ইএমএফ বা এত পরিমাণ ভোল্টেজ আমার ব্যাটারি ইএমএফ থেকে বাদ যাচ্ছে, দিয়ে এটা পাচ্ছি, মানে এই আইআর এর ভ্যালুই হচ্ছে ওই 0.2 বা 0.1, যেটা আগের পেজে বলছিলাম যে 12 ভোল্ট থেকে বাদ হয়ে
তোর 11.8 বা 11.7 এরকম দেবে, তো এই 0.2 বা 0.3 ওখান থেকেই বাদ যাচ্ছে। ক্লিয়ার? এটা লিখে নে, এখানে তো কিছু বলার নেই। নেক্সট টপিক হেডিং কর। আমরা যেমন ছোটবেলায় রেজিস্ট্যান্সের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন পড়েছিলাম, সিমিলারলি এখানেও আমাদের ব্যাটারি সিরিজ আর প্যারালাল কম্বিনেশন করতে হবে। বুঝা যাচ্ছে? ব্যাটারি সিরিজ আর প্যারালাল কম্বিনেশন। তো ফার্স্ট হেডিং কর ব্যাটারি ইন সিরিজ কম্বিনেশন। ব্যাটারি ইন সিরিজ কম্বিনেশন বাংলা লিখবি হচ্ছে শ্রেণী সমবায়। ব্যাটারির শ্রেণী সমবায়, ব্যাটারি ইন সিরিজ কম্বিনেশন বা ব্যাটারি ইন শ্রেণী সমবায়। দেখ মানে অনেকগুলো ব্যাটারিকে কি হচ্ছে, পরপর অনেকগুলো ব্যাটারিকে আমি শ্রেণী সমবায় লাগাচ্ছি। তো শ্রেণী সমবায়ের গল্পটা এক, যে একটার নেগেটিভ টার্মিনাল আর একজনের পজিটিভ টার্মিনালে আছে, এরকম ধরে নে এন খানা এরকম ব্যাটারি আছে, আর পুরো কম্বিনেশনটা বাইরে একটা আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এবং প্রত্যেকটা ব্যাটারি স্পেসিফিকেশন এক। স্মল ই হচ্ছে ক্যাপিটাল ই হচ্ছে ওর ইএমএফ, আর স্মল আর হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এরকম আমরা কতগুলো ধরেছি, যে এন খানা সেলস ইজ কনসিডার, এরকম এন খানা সেল একটা রোতে আমরা কনসিডার করেছি। তাহলে টোটাল ইএমএফ কত না এন ই। কেন? আজকে এই ব্যাটারিটাও কারেন্ট পাঠাতে চাইছে, এই ব্যাটারিটাও কারেন্ট পাঠাবে, এই ব্যাটারিটাও কারেন্ট পাঠাবে, এটাও পাঠাবে, মানে সব কটা ব্যাটারি দেখ একই দিকে কারেন্ট পাঠাচ্ছে, তার মানে কারেন্ট গুলো যোগ হচ্ছে। তো তার মানে টোটাল যে কারেন্ট সেটা বাড়ছে সার্কিটে। তাহলে টোটাল কারেন্ট বাড়া মানে কি, ইএমএফটা বেশি বলেই তো কারেন্টটা বেড়েছে না। আজকে ইএমএফটা বেশি বলেই কারেন্টটা বেড়েছে, তাহলে টোটাল ইএমএফ এনই। আর যদি আমরা টোটাল রেজিস্ট্যান্সের গল্পটা দেখি বা টোটাল রোধ গল্পটা ভাবি, মোট রোধ, ভালো করে ভাব, ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় কিসে লাগানো থাকে বল, শ্রেণী সমবায়। তাহলে বেসিক্যালি স্মল আর করে এন খানা আছে, তাহলে এন আর তাকে আমরা আবার আউটারের সাথে কিরকম লাগিয়েছি বল, শ্রেণী সমবায়। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, এন আর এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ভালো করে আরেকবার বলে দিচ্ছি, এন খানা স্মল আর রেজিস্ট্যান্স সিরিজে আছে, তাহলে টোটাল করলে সিম্পলি যোগ পাবো, তাদের সাথে ক্যাপিটাল আর কে যদি আবার যোগ করি তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি পাবো না এন স্মল আর প্লাস ক্যাপিটাল আর। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমাকে কারেন্ট বার করতে হয়, তাহলে কারেন্টের এক্সপ্রেশন কি হবে না টোটাল ইএমএফ বা টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে কারেন্টের এক্সপ্রেশন বেরিয়ে গেল দেখ এনই বাই এন আর প্লাস ক্যাপিটাল আর। এইটা গেল আমাদের সিরিজ কম্বিনেশন। এইবার যে হেডিংটা আসছি সেটা হচ্ছে আমরা প্যারালেল কম্বিনেশন। ঠিক আছে? তো প্যারালেল কম্বিনেশনের গল্পটা দেখ। প্যারালেল কম্বিনেশন মানে যেটা বলছিলাম, যে প্রত্যেকের পজিটিভ টার্মিনাল গুলো একসাথে যুক্ত আছে আর প্রত্যেকের নেগেটিভ টার্মিনাল গুলো একসাথে যুক্ত আছে। বোঝা যাচ্ছে? যে প্রত্যেকের পজিটিভ টার্মিনাল গুলো একসাথে আর প্রত্যেকের নেগেটিভ টার্মিনাল গুলো একসাথে দিয়ে একে আউটারে একটা রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর এর সাথে যুক্ত, আর প্রত্যেকটা ব্যাটারি ইয়েটা হচ্ছে একই স্পেসিফিকেশন ই কমা স্মল আর। তাহলে এখানেও ধরে নে এন খানা সেল কনসিডার করা হয়েছে। ঠিক আছে? যে এন খানা সেল আমি কনসিডার করেছি, তাহলে প্রত্যেকটার রেসপেক্টে এখানে এবার ভোল্টেজের গল্পটা দেখ। এইখানে প্যারালাল কম্বিনেশন মানে ভোল্টেজ ডিফারেন্স সমান না, তাহলে এখানেও ই পড়ছে, এখানেও তাহলে কত বল ই পড়বে, এখানেও ই পড়বে, আর এখানেও কত পড়বে তাহলে ই পড়বে। আবার আমি কথাটা বলে দিচ্ছি, যেহেতু প্যারালাল কম্বিনেশনে অ্যাপ্লাই করা আছে, যেহেতু এখানে কি ছিল সিরিজটা একবার দেখ, সিরিজে এখান থেকে এর মধ্যে এন খানা ব্যাটারি ছিল, তাহলে টোটাল এনই ছিল, তাই রেজিস্ট্যান্সের রেসপেক্টেও এনই পড়ছিল, তাই টোটাল ইএমএফ এনই লিখেছিলাম। বুঝতে পারছি?
এই আউটার রেজিস্ট্যান্সটার সাপেক্ষে। কিন্তু এখানে দেখ যেহেতু সবাই প্যারালাল কম্বিনেশনে অ্যাপ্লাই করা আছে, তাহলে এখানে আউটার যে ক্যাপিটাল আর রেজিস্ট্যান্সটা তার সাপেক্ষে ভোল্টেজ ডিফারেন্স কোটার সাথে সমান হবে বল? এই যে এই দুটো পয়েন্টের সাথে সমান হবে, কারণ এটা প্যারালালে লাগানো। এই দুটো পয়েন্টের ডিফারেন্স আর এই দুটো পয়েন্টের ডিফারেন্স সেম, ঠিক আছে? কেন সেম? দেখ এখানে তো কোনো রেজিস্ট্যান্স নেই, দুটো পয়েন্টকে, আমি তো এটা আগেই বলেছি বা না বলে থাকলে শিখে নে, দুটো পয়েন্টের পোটেনশিয়াল সবসময় সমান হবে যতক্ষণ না মাঝখানে অন্য কিছু আছে। মাঝখানে যদি কিছু থাকে তখন হচ্ছে আলাদা, যদি মাঝখানে কিছু না থাকে তাহলে কিন্তু কোনোদিনই পোটেনশিয়াল আলাদা হবে না, পোটেনশিয়াল সেম হবে। তাহলে এখানে দেখ পোটেনশিয়ালটা কত পড়ছে, এখানে ইএমএফটা পড়ছে ই। এখানে এবার রেজিস্ট্যান্সটা নিয়ে একটা গল্প আছে। দেখ এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো প্যারালালে আছে, মানে আর 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 স্মল আর স্মল আর স্মল আর এরকম এন খানা স্মল আর প্যারালালে অ্যাপ্লাই আছে। তাহলে এরকম যদি এন খানা স্মল আর প্যারালালে অ্যাপ্লাই থাকে, তাহলে আমার ফর্মুলা কি হয়? 1/r ইকুইভ্যালেন্ট বল, 1/r প্লাস 1/r এরকম করে এন টাইমস অব্দি চলবে, মানে বেসিক্যালি n/r হবে। তাহলে সেখান থেকে আর ইকুইভ্যালেন্ট বার করলে কত হচ্ছে বল? r/n। তার সাথে বাইরের ক্যাপিটাল আরটা কিসে আছে? সিরিজে। টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে, ভালো করে মনে রাখবি সব সময় যে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে আউটার রেজিস্ট্যান্স অলওয়েজ সিরিজ কম্বিনেশন। আমি ওটা বললাম, তাই তো, যে অলওয়েজ সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনে আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কানেক্ট করব। তো তুই বলতে পারিস দাদা এখানে তো প্যারালালে লাগানো। হ্যাঁ, ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো নিজেদের মধ্যে প্যারালালে আছে, কিন্তু তাদের করলে যে ইকুইভ্যালেন্টটা পাচ্ছি সেইটা আমার আউটারের সাথে সিরিজেই আছে। রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর বাই এন বাই স্মল আর, সরি আর বাই স্মল এন, স্মল আর বাই স্মল এন। তাহলে কারেন্টের এক্সপ্রেশন কি না? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে সেখান থেকে যদি করি তাহলে বেরোচ্ছে দেখ এনই বাই এনআর প্লাস স্মল আর। এটা মনে রাখা খুবই সোজা। দেখ সিরিজ প্যারালালটা পুরো এক্সপ্রেশনটা দেখ সেম, শুধু সিরিজে স্মল আর এনটা হবে আর প্যারালালে দেখ ক্যাপিটাল আর এনটা হবে, আর কিচ্ছু না। বাকি দেখ এক্সপ্রেশনটা সেমই আছে, মানে এক্সপ্রেশনের স্ট্রাকচারটাও সেম। দেখ একটাতে শুধু স্মল আর এনটা হবে আর একটাতে শুধু ক্যাপিটাল আর এনটা হবে, আর কিচ্ছু না। এটা লিখে নে। ওকে, তো এর লাস্ট এইটা যত না পরীক্ষায় আসে এই দুটো, তার থেকে বেশি আসে হচ্ছে মিক্সড কম্বিনেশন। মিক্সড কম্বিনেশন মানে কিছু সেল সিরিজে আছে, কিছু সেল প্যারালালে আছে। এটা আশা করছি লেখা হয়ে গেছে সবার, এমনি তো লেখা কিছু নেই, সবই ম্যাথামেটিক্স। এবার হেডিং করবি মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন। মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন মানে কিছু সেল সিরিজে আছে, কিছু সেল প্যারালালে আছে। মানে এরকম ছবিটা ধরে নে যে প্রত্যেকটা সেল এরকম সিরিজে আছে এরকম ভাবে, এবং এক একটা রোতে এরকম ভাবে এন খানা সেল ধরেছিস, আর এরকম এম খানা রো আছে। এন ফর নয়ডা, মানে আমরা কি ধরছি যে এন সেলস আর প্রেজেন্ট ইন ইচ রো, প্রত্যেকটা রোতে এন খানা করে সেল আছে, আর এরকম করে এম খানা রো আছে, এম এম, ঠিক আছে, এরকম করে এম খানা রো আছে। এখানে ডট ডটটা দিবি এবং পুরো কম্বিনেশনের সাথে বাইরে একটা ক্যাপিটাল আর অ্যাপ্লাই করে রেখেছিস। আর এরকম কতগুলো রো ধরেছি আমরা, তাহলে নাম্বার অফ রোস এম ধরেছি।
তাহলে প্রথমে দেখ, আমি আগে সিরিজ কম্বিনেশনটায় সলভ করছি, মানে আমরা আগে ধরছি যে এন খানা সেল, আচ্ছা প্রত্যেকটা ব্যাটারি বা সেলের স্পেসিফিকেশন একই। তাহলে এই ছবিটাকে কিভাবে মডিফাইড করা যায়, যে প্রত্যেকটাতে একটা করে ব্যাটারি আছে যার ইএমএফ এনই আর যার ইন্টারনাল রেজিস্ট্যান্স এনআর। কি করে হলো, তুই শুধু একটা রোতে দেখ, একটা রোতে এন খানা সেল আছে, তো তাহলে এন খানা সেল কিসে আছে বল, সিরিজে আছে। সিরিজে থাকলে ইএমএফ কি হয়, সিম্পলি যোগ হয়, তাহলে ই প্লাস ই প্লাস ই করে যদি এন বার যোগ হয় তাহলে এনই দেবে। আর আর স্মল আর করে প্রত্যেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেগুলোও সিরিজে আছে, তাহলে আর প্লাস আর প্লাস আর প্লাস করে যদি যোগ হয় তাহলে এন স্মল আর দেবে। তাহলে আমরা প্রত্যেকটা রো এর পরিবর্তে আমরা প্রত্যেকটা রো এর পরিবর্তে প্রত্যেকটা রো এর পরিবর্তে আমরা কি করতে পারছি, যে না একটাই ব্যাটারি ভাবতে পারি শ্রেণী সমবায় থেকে, সিরিজ কম্বিনেশনের কনসেপ্ট থেকে, যে প্রত্যেকটা রো এর পরিবর্তে আমরা যদি একটাই ব্যাটারি ভাবতে পারি যার ইএমএফ হচ্ছে এনই আর যার ইন্টারনাল রেজিস্ট্যান্স এনআর, তাহলে প্রত্যেকটা রো এর পরিবর্তে একে আমি রিপ্লেস করতে পারি। তাহলে এরকম অনেকগুলো ব্যাটারি যুক্ত আমরা দিয়ে রিপ্লেস করছি, তাই এরকম পরপর, এবং এরকম কতখানা রো কনসিডার করছি, এম খানা রো আছে, ঠিক আছে। মাঝখানে একটা ডট ডট দিলে ভালো হতো, যাই হোক, তাহলে ক্যাপিটাল এর সাথে। এইবার ব্যাপারটা দেখ, প্যারালাল কম্বিনেশনে নেমে গেল, মানে রিডিউসড হয়ে গেল প্যারালাল কম্বিনেশন, যেখানে এনই করে প্রত্যেকটা ব্যাটারি, এনই করে প্রত্যেকটা ব্যাটারি ইএমএফ, তাহলে টোটাল ইএমএফ কত হবে সার্কিটে, এনই, প্যারালাল কম্বিনেশনে তাই হয়, যে এটা যদি এনই হয় তাহলে এটাও এনই হবে আর এর রেসপেক্টেও এনই পড়বে। এবার হচ্ছে টোটাল রেজিস্ট্যান্সটার গল্প আছে, দেখ প্রথম কথা এনআর করে প্যারালালে আছে, তাহলে 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr, এই করে কত টাইমস আছে, এম টাইমস আছে, কেন এম খানা রো না, এটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট, তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত বেরোবে, nr/m। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমি যদি ইকুইভ্যালেন্ট করি, ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো, কারণ এনআর ভ্যালু যুক্ত অনেকগুলো রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে সেখান থেকে ইকুইভ্যালেন্স করে এটা পেলাম। এবার এটার সাথে আউটার রেজিস্ট্যান্সটা কিসে থাকবে বল, সিরিজে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, আর প্লাস এন স্মল আর বাই ক্যাপিটাল এম। তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেছি, টোটাল ইএমএফ পেয়ে গেছি, তাহলে ভাগ করে দিলে ইএমএফ বাই রেজিস্ট্যান্স যদি ভাগ করে দিই তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা কিরকম আসছে, না এম এন ই বাই এম আর প্লাস এন আর, এটা লিখে রাখ মিক্সড কম্বিনেশনে কারেন্টের ফর্মুলা। এবার এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে কারেন্টটা কখন ম্যাক্সিমাম হবে, কেন ধর তুই আছিস আর তোর বন্ধু আছে, দুজন বন্ধু আছে, বন্ধু 1 কেও 10টা ব্যাটারি দিল, বন্ধু 2 কেও 10টা ব্যাটারি দিল, সব একই ব্যাটারির মানে স্পেসিফিকেশন গুলো একই। তো বললো যে বন্ধু 1 আর বন্ধু 2 কে কি বলছে, মানে বলছে তুমি তোমাদের মতো সাজাও, দুজনকেই বললো তুমি তোমাদের মতো সাজাও, কিন্তু আমাকে কারেন্ট ম্যাক্সিমাম পেতে হবে। মানে একজন কি করলো, এক একটা রোতে 5টা করে সাজালো, দিয়ে এরকম দুটো রো বানালো, 10টা ব্যাটারি দিয়েছে, তো তাহলে একটা রোতে 5টা সাজিয়েছে, দিয়ে এরকম দুটো রো বানিয়েছে। আর আরেকজন কি করেছে, এক একটা রোতে দুটো করে ব্যাটারি নিয়েছে, দিয়ে 5টা এরকম রো সাজিয়েছে। বুঝে যেতে পারছি তো ব্যাপারটা, সাজাতেই পারে এরকম দুজন দুজন রকম। এবার কথাটা হচ্ছে কোন রকম সাজানোতে বা কোন কম্বিনেশনটায় আমি কারেন্ট বেশি পাবো, ঠিক আছে, তাহলে আমি সেই কম্বিনেশনটাই অ্যাপ্রুভ করব, কারণ সেটাই আমার হবে, কারণ কারেন্ট বেশি পেলে তো আমার সুবিধা। আমি ভালো করে ভাব, আমি যদি কম ব্যাটারি ইউজ করে বেশি কারেন্ট পেতে পারি তাহলেই তো আমার লাভ বেশি, তাই না। তাহলে আমরা কারেন্ট ম্যাক্সিমাম কখন হয় মিক্সড কম্বিনেশনে সেটাও কিন্তু করব। তো তার জন্য কিরকম করা হচ্ছে দেখ, তাহলে নিচে স্টার দিয়ে লিখবি টু গেট কারেন্ট ম্যাক্সিমাম
কারেন্ট যদি সর্বোচ্চ পেতে হয় তাহলে ভালো করে আই এর এক্সপ্রেশনটাই দেয়। আই কে যদি আই ম্যাক্সিমাম হতে হয় তাহলে নিচের যে এক্সপ্রেশনটা আছে সেটাকে মিনিমাম হতে হবে। কেন? দেখ, ওপরের যে এক্সপ্রেশনটা আছে এম ইন্টু এন ইন্টু ই, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। কিভাবে? কি বলি দাদা, এম আর এন এর ভ্যালু তো আলাদা হতে পারে অবশ্যই, যেটা বললাম দুটো বন্ধুর জন্য এম, এম মানে হচ্ছে মাঙ্কি, এম আর এন এর ভ্যালু অবশ্যই আলাদা হতে পারে, কিন্তু তাদের গুণফলটা তো একই। ওই 10টা ব্যাটারির কথাটা ভাব, যে একজন 5টা করে দুটো রো সাজিয়েছে, তাহলে এম ইন্টু এন, বেসিক্যালি এম ইন্টু এন কি বোঝাচ্ছে বলতো? টোটাল নাম্বার অফ ব্যাটারি বোঝাচ্ছে। দেখ, এম ইন্টু এন কি বোঝাচ্ছে না, টোটাল নাম্বার অফ ব্যাটারি বোঝাচ্ছে। তো সেটা তো কনস্ট্যান্ট দুজনের জন্যই। তাহলে ওপরের জিনিসটা দেখ কনস্ট্যান্ট, নিচের জিনিসটা ভ্যারিয়েবল। দেখ, কারণ এম এর ভ্যালু আলাদা, এন এর ভ্যালু আলাদা, তাহলে নিচের ভ্যালুটা যদি কম হয় তাহলে টোটাল ভ্যালুটা কি হবে বল? বেশি হবে। তাহলে এবার নিচের ভ্যালুটা একটু আমাকে মডিফিকেশন করতে হবে। কিভাবে দেখ, এবং খুব মাইনারলি বোঝার চেষ্টা করবি। এটা মানে আমি কি লিখতে পারি, রুট এম আর তার হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার এম এন ক্যাপিটাল আর স্মল আর। এটা ইচ্ছা করে এনেছি, এটা ইচ্ছা করে আনলাম, ছিল না তো। তাহলে আমাকে একে কি করতে হবে বল? বাদ দিতে হবে। কোনো অসুবিধা থাকলে বল। তাহলে এখান থেকে দেখ কি লিখছি, রুট এম আর তার স্কোয়ার, মাইনাসটাকে নিচ্ছি, আর এই প্লাসটাকে বাইরে রেখে দিচ্ছি। তো ভেতরের যদি এটাকে আমি কমপ্লিট করি তাহলে এটা একটা স্কোয়ার টার্ম আসছে। দেখ, রুট এম আর মাইনাস রুট এন ইন্টু স্মল আর তার হোল স্কোয়ার, আর প্লাস এটা এসছে। এইবার একটা কথা আছে আমার, দেখ ভালো করে একবারে বোঝার চেষ্টা করবি। আমার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অলওয়েজ পজিটিভ দেবে। কারো কোনো সন্দেহ থাকলে বল। এই ভ্যালুটা অলওয়েজ একটা পজিটিভ দেবে। কেন? দেখ, এম ক্যাপিটাল বলছি, এম এন ক্যাপিটাল আর স্মল আর, এই ভ্যালুগুলো সবই পজিটিভ, কারোর ভ্যালু তো নেগেটিভ হতে পারে না। তাহলে রুটের ভেতরে গুণফলটা পজিটিভ, তার মানে এটা একটা পজিটিভ সংখ্যা দেবে সব সময়, এবং এটা একটা কনস্ট্যান্ট। ভালো করে ভাব, তোর আর তোর বন্ধুর জন্য এই ভ্যালুটা কনস্ট্যান্ট। কারণ এগেন দেখ, এম ইন্টু এন আছে, আর ক্যাপিটাল আর স্মল আর তো পুরো সার্কিটেই কনস্ট্যান্ট। তাহলে এই একটা ভ্যালু একটা পজিটিভ কনস্ট্যান্টকে দেবে অলওয়েজ। এবার এই স্কোয়ারের টার্মে আসি। দেখ, যে কোনো স্কোয়ারের ভ্যালু নেগেটিভ হতে পারে না, নয় জিরো হতে পারে, নয় পজিটিভ হতে পারে। ধর কথার কথা আজকে এটা পজিটিভ হলো, কথার কথা আজকে এটা পজিটিভ হলো, তাহলে টোটাল ভ্যালু মানে হচ্ছে যে এম আর প্লাস এন আর এর ভ্যালুটা, এটা তুলনামূলকভাবে বেশি হলো। কিন্তু আজকে যদি এটা জিরো হতো তাহলে টোটাল ভ্যালুটা কম হতো। অনেকে বুঝতে পারছিস না। ধরে নে এই ভ্যালুটা হচ্ছে 5, এই যে এই ভ্যালুটা 5, এটা সবসময় 5। তো আজকে যদি স্কোয়ারের ভ্যালুটা 0 হয় তাহলে 0 প্লাস প্লাস কত হবে? 5 হবে। কিন্তু আজকে যদি স্কোয়ারের ভ্যালুটা একটা পজিটিভ সংখ্যা দেয় তাহলে ভ্যালুটা তুলনামূলকভাবে বেশি হবে। কিন্তু আমি কি জানতে চাই? আমি জানতে চাই কখন ওটা মিনিমাম হবে, তাই তো? আমি কি জানতে চাই বল, কখন ওটা মিনিমাম হবে? তাহলে এই স্কোয়ার টার্মটা যখন 0 হচ্ছে দেখ, তখন একমাত্র পুরো টার্মটা মিনিমাম। কারো কোশ্চেন থাকলে বল। কারোর কি এটা বুঝতে প্রবলেম? আরেকবার বলতে হবে? আরেকবার বললে সুবিধা হয় এরকম কারোর? না বুঝে গেছিস একবারে? হ্যাঁ স্যার, আরেকবার একটু বলবেন। হ্যাঁ, এই এত অবধি বুঝতে পেরেছিস তো, মানে এই এই লাইনটা বার করা অবধি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার এই টার্মটা আমি বলছি এটার একটা ফিক্সড ভ্যালু সব সময়, তুই যাই ধরিস না কেন। দেখ, এম ইন্টু এন, এই গুণফলটা ফিক্সড, ক্যাপিটাল আর স্মল আর এটাও ফিক্সড। তো এটা রুট করলে একটা ফিক্সড ভ্যালু পাবি, এটা কখনোই চেঞ্জ হবে না। তুই যদি আজকে এম আর এন এর ভ্যালু চেঞ্জও করিস তার গুণফলটা তো একই থাকবে। আমার কথা বোঝাতে যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এবারে আগের টার্মটা দেখ, আগের টার্মটা স্কোয়ার আছে, তো নয় স্কোয়ার টার্মটা 0 হতে পারে, নয় পজিটিভ ভ্যালু হতে পারে। তা আজকে যদি স্কোয়ার টার্মটা পজিটিভ ভ্যালু 0 দেয় তাহলে যা মান হচ্ছে টোটাল, আর আজকে যদি কোনো পজিটিভ ভ্যালু দেয় তাহলে তার থেকে বেশি মান হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু আমি কি চাই? এই কোয়ান্টিটিটা কি চাই? আমি মিনিমাম করতে চাই। তো
তাহলে মিনিমাম করতে চাইলে স্কোয়ার টার্মটাকে 0 হতে হচ্ছে না? এবার বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ তাহলে পুরো টার্মটাকে যদি মিনিমাম করতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, তোরা নিচে নিচে লিখবি, হ্যাঁ? না আমাকে কি করতে হচ্ছে না, এই স্কোয়ার টার্মটাকে আমাকে 0 কনসিডার করতে হচ্ছে। তাহলে স্কোয়ার টার্মটাকে যদি 0 কনসিডার করিস তাহলে এখান থেকে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি n বাই m। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন টু গেট ম্যাক্সিমাম কারেন্ট। এটা কি না শর্ত, কন্ডিশন টু গেট ম্যাক্সিমাম কারেন্ট, টু গেট ম্যাক্সিমাম কারেন্ট। লিখে নে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট প্রুফ, মানে এটা তোর দেখবি। আচ্ছা সবাইকে আগে বলে দিই, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে গ্রুপ ডি এর 5 নাম্বার কোশ্চেন আছে। মানে গ্রুপ ডি এর যে প্রথম কোশ্চেন কি থাকবে 5 মার্কসের, সেটা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে থাকবে। গ্রুপ সি তে কিন্তু কোনো কারেন্ট ইলেকট্রিসিটি কোশ্চেন থাকে না, মানে তোদের যদি কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী বলা হয়, ঠিক আছে? এবং কারেন্ট ইলেকট্রিসিটি থেকে টোটাল 7 নাম্বার অ্যালোটেড আছে। মানে একটা বড় 5 নাম্বার, একটা এমসিকিউ, মানে ওই এমসিকিউতে এক আর একটা শর্ট কোশ্চেনে এক, এই হচ্ছে নাম্বার। 7, 8, 8ও আসতে পারে অনেক সময়, ওরকম বলা যায় না। তবে গ্রুপ ডি এর প্রথম কোশ্চেনটা কারেন্ট থেকে হবে, এইটুকুনি তুই বলতে পারিস। এবং কি কোশ্চেন হবে সেটা আমি বলে দেবো, কারণ কারেন্ট ইলেকট্রিসিটিতে বড় কোশ্চেন আসার, মানে বড় কোশ্চেন কমই আছে, মানে একেবারে 5 নাম্বারের মতো। তো সেই বোঝা যায় যে বড় কোশ্চেন কি আসবে আগের বছরের কোশ্চেন দেখলে। বাট এখন তো লাস্ট 2 বছর ধরে ফিজিক্স পরীক্ষা হচ্ছে না, তো তোদের বছর মানে যদি পরীক্ষা হয় তোদের বছর, তাহলে এখন সবই ইম্পর্টেন্ট এরকম ভাবতে পারিস, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের মিক্সড কম্বিনেশন। তো মিক্সড কম্বিনেশনটা শেষ করে নিয়ে লেখা হয়ে গেছে আশা করছি। এইবার দেখ একটা ছোট্ট স্টার বা হ্যাশট্যাগ দিয়ে লে। জেনারেলি দেখ সিরিজ কম্বিনেশনে তো সবই ঠিক আছে, একটা ব্যাটারিকে এরকম উল্টো দিক করে লাগালাম, বুঝতে পারছি? তখন কি হবে? এবং ব্যাটারিগুলো সব কনফিগারেশন একই আছে, ক্যাপিটাল ই স্মল আর। তো বলছে অ্যামং এন ব্যাটারিজ one cell is invertly connected। বাংলায় লিখবি এন খানা ব্যাটারির মধ্যে একটিকে বিপরীতভাবে যুক্ত করা হলো। হোয়াট উইল হ্যাপেন, মানে এখন কারেন্টের এক্সপ্রেশন কি হবে? এটাও এগেন খুব মাইনেটলি শোন আমি কি বলছি। এন খানা ব্যাটারি ছিল, তার মধ্যে একখানা উল্টো দিকে লাগিয়েছি, তাহলে একই দিকে কতগুলো আছে বলতো? একই দিকে কতগুলো আছে বল? n-1 খানা। ধরে নে 10টা, সংখ্যায় ভাব, 10টা ব্যাটারি আছে, তার মধ্যে একটা উল্টো দিকে লাগিয়েছি, তাহলে একই দিকে কতগুলো আছে? 9 খানা। এবার একজন আবার উল্টো দিকে কারেন্ট পাঠাতে চাইছে, তাহলে তার ইএমএফটা বাদ যাবে। 9 খানা যেদিকে পাঠাতে চাইছে, একজন তার উল্টো দিকে কারেন্ট পাঠাতে চাইছে, তাহলে ইএমএফটা হবে কি বলতো? n-2 ইন্টু ই। অনেকে বুঝতে পারলি না, অনেকে ভাবছি দাদা একটাই তো উল্টো দিকে লাগিয়েছি, তাহলে তুমি n-2 লিখছো কেন? n-1 হওয়া উচিত। আবার আমার কথাটা বোঝ, একটা উল্টো দিকে লাগানো তার মানে একই দিকে কতগুলো লাগানো? n-1 খানা। আর একটা যেটা উল্টো দিকে লাগানো, সে তো উল্টো দিকে কারেন্ট পাঠাতে চাইবে, তাহলে তারও ইএমএফ বাদ যাবে। তাহলে n-1 খানা ছিল একই দিকে আর একটা ছিল বিপরীত দিকে, তাহলে এখন
ইএমএফ নেট কত n-1 তার মানে হচ্ছে n-2। এটা বোঝা গেল না? আরেকবার বলবো, কারোর কোনো প্রবলেম থাকলে বল। আমি সংখ্যা দিয়ে যদি বলি, ধরে নে 10টা ব্যাটারির মধ্যে একটা উল্টো লাগানো, তাহলে একই দিকে কটা আছে? 9টা। তাহলে একই দিকে ইএমএফ কটা পাঠাতে পারছে? 8টা। কেন? একজন তো উল্টো দিকে লাগানো আছে, তার ইএমএফটা বাদ যাবে। বোঝা গেল? আচ্ছা, রেজিস্ট্যান্সটাই আসি। রেজিস্ট্যান্সের তো ওরকম উল্টো সোজার কোনো ব্যাপার নেই, রেজিস্ট্যান্সটা সেমই থাকবে। তাহলে কারেন্টের এক্সপ্রেশন কত হচ্ছে না n-2 ইন্টু ই বাই nr প্লাস ক্যাপিটাল আর। ঠিক আছে, এটা লিখে নে। ঠিক আছে, সো আর একটা কনসেপচুয়াল কোশ্চেন খুব টেস্ট পেপারে ঘোরাফেরা করে। আজকে আমরা যতটুকু পড়লাম তাতে আমরা দেখতে পেলাম যে ইএমএফ এর, ব্যাটারির ইএমএফটা সবসময় বেশি হয়। আর ব্যাটারিকে যদি ক্লোজ সার্কিটে অ্যাপ্লাই করি তাহলে কি হবে না, পোটেনশিয়াল ডিফারেন্সটা কম হবে। মানে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর পড়েছিলাম যে ভি এর ভ্যালু সবসময় ই এর থেকে কম হবে। একটা কোশ্চেন খুব ঘোরে যে কখন উল্টোটা হতে পারে। তা একটা স্টার দিয়ে লেখ, হোয়েন potential difference is greater than EMF of a cell। বাংলায় কোশ্চেনটা লেখ, কখন বিভব পার্থক্য তড়িৎচালক বল অপেক্ষা অধিক হয়? কখন বিভব পার্থক্য তড়িৎচালক বল অপেক্ষা অধিক হয়? ধরে নে দুটো ব্যাটারি আছে, ঠিক আছে? একটা ব্যাটারি হচ্ছে E1R1 আর একটা ব্যাটারি হচ্ছে E2R2, এবং এদেরকে না উল্টো করে লাগিয়েছিস, E2R2 উল্টো করে লাগিয়েছিস, আর বাইরে রেজিস্ট্যান্স আছে। এবার E2 এর ভ্যালুটা E1 এর থেকে অনেক বড় এরকম আমি কনসিডার করলাম। তাহলে যেহেতু অপোজিটলি লাগিয়েছিস, তাহলে কারেন্টটা দেখ এইভাবে ফ্লো করবে। মানে যেহেতু E2টা বড়, তাহলে E2 যেদিকে পাঠাতে চাই সেই দিকেই কারেন্ট যাবে, হ্যাঁ কি না? যেহেতু E2টা বড় কনসিডার করেছিস, তাই E2টা যেদিকে কারেন্ট পাঠাতে চাই সেই দিকেই কারেন্ট আমার ফ্লো হবে, তাই তো? তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে ভালো করে দেখ কারেন্টটা, এবার E1 এর সাপেক্ষে দেখ, E1 পাঠাতে চাই তো এইদিকে, কিন্তু ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে উল্টো দিকে, যেহেতু E2টা বড় বলে। তাহলে আমরা যদি পোটেনশিয়াল, এই অঙ্কটায় পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস E1 ব্যাটারি দেখি, তাহলে কত না E1 মাইনাস আই ইন্টু R1। কেন? E1 যেদিকে কারেন্ট পাঠাতে চায় তার উল্টো দিকে যা কারেন্ট যাচ্ছে, ভালো করে বোঝ। E1 যেদিকে কারেন্ট পাঠাতে চায় তার উল্টো দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে E1 এর সাথে কারেন্টের এক্সপ্রেশনটা দেখ পুরো উল্টো। কারণ আমরা সবসময় কারেন্ট কি ধরি, ব্যাটারির কি ধরি বল? মানে ব্যাটারির মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন কারেন্টটা কিরকম যাবে, নেগেটিভ থেকে পজিটিভে যাবে, তাই তো? আমরা যখন কারেন্ট, নর্মাল কারেন্টকে ধরি ব্যাটারির সাপেক্ষে কি ধরি, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। কিন্তু তুই যদি E1টাকে লক্ষ্য করে দেখিস ভালো করে, তাহলে কি হচ্ছে না ব্যাটারির প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে।
তার মানে উল্টো দিকে যাচ্ছে, যা নর্মাল ডিরেকশন ব্যাটারির মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের, যা নর্মাল ডিরেকশন তার উল্টো দিকে যাচ্ছে, তাই মাইনাস কনসিডার করা হলো। বোঝা যাচ্ছে সবাই? এরপরে আমরা কার্শফস ল বলে একটা জিনিস পড়বো, সেখানে দেখবি এই জিনিসটা আরো এক্সপ্লেন করতে পারবি। আমরা পড়বো কার্শফস ল বলে একটা যখন জিনিস পড়বো, এই জিনিসটা দেখবি আরো আমি এক্সপ্লেন করতে পারবো ক্লিয়ারলি। তখন দেখবি তোদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে প্লাস থেকে মাইনাসে গেলে কারেন্ট নেগেটিভ হয় ব্যাটারির মধ্যে দিয়ে। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখ E1 প্লাস IR1। তার মানে কোনোভাবে যদি ব্যাটারির মধ্যে দিয়ে আমরা পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে কারেন্ট পাঠাতে পারি, তখন পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি। লিখবি ইফ কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ ইনসাইড দ্য ব্যাটারি, মানে ব্যাটারির মধ্যে কারেন্টের ডিরেকশন যদি প্লাস থেকে মাইনাসের দিকে হয়, then potential difference is greater than EMF। বাংলায় লিখে রাখ, ব্যাটারির মধ্যে দিয়ে যদি কারেন্ট বা তড়িৎ প্রবাহ হলে যে ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায়, তাহলে বিভব পার্থক্য তড়িৎচালক বল অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, এটা হেডিং হয়ে গেলে, মানে এটা লেখা হয়ে গেলে হেডিং কর শান্ট, SHUNT, শান্ট। বাংলায় দন্তের ছয় আকার 9টায় টি। নেক্সট হেডিং হচ্ছে শান্ট, এবং পাশে স্টার দিয়ে দেখ, আসবেই আসবে, নয় অঙ্ক আসবে, নয় থিওরি আসবে, ঠিক আছে, 9 অঙ্ক আসবে, 9 থিওরি আসবে। দেখ তো শান্ট গল্পটা কি এবং কি ব্যাপার। বেসিক্যালি কি করা হয়, গ্যালভ্যানোমিটার বলে একটা জিনিস হয়, যার সাহায্যে ভোল্টেজ এবং কারেন্ট উভয় মাপা যায়। ভালো কথা। এবার গ্যালভ্যানোমিটারের সাপেক্ষে যদি আমি একটা ছোট্ট অল্প ভ্যালু রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করি প্যারালাল কম্বিনেশনে, তখন তাকে শান্ট বলা হয়। তাহলে শান্ট মানে কি না, স্মল রেজিস্ট্যান্স ইন প্যারালেল কম্বিনেশন। গল্পটা হচ্ছে কেন আমি অ্যাপ্লাই করব। ধরে নে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে G, এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে স্পেসিফিক IG কারেন্টই যেতে পারে, মানে ম্যাক্সিমাম, মানে ধরে নে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে। এবার কোনো কারণে টোটাল কারেন্ট বেড়ে গেল, তাহলে আজকে ধর এটা নেই, প্রথমে ভাব এই শানটা নেই, তাহলে আজকে যদি ধরে নে কারেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলে গ্যালভানোমিটারে ক্ষতি হতে পারে। ঠিক আছে, গ্যালভানোমিটার মানে তোরা দেখবি পরে প্র্যাকটিক্যাল যখন করবো আমরা, গ্যালভানোমিটার বা অ্যামমিটার যাই বলিস না কেন, এই যে এরকম দেখতে হয়। অনেকে হয়তো যারা 11-এ প্র্যাকটিক্যাল করেছিস স্কুলে, তখন হয়তো 12-এ দাদাদের দেখেছিস এরকম, এখানে একটা টার্মিনাল থাকে, এখানে একটা বোতাম, এখানে তার এসে যুক্ত করা হয়, এটা লাল কালারের থাকে তাই এটা পজিটিভ, আর এটা ব্ল্যাক কালারের থাকে এটা নেগেটিভ, আর এখানে এরকম স্কেলিং করা আছে, আর এই ইন্ডিকেটর দিয়ে ভ্যালু ডিনোট করা হয়। বুঝতে পারছিস? তো এই হচ্ছে গল্প। তো যেটা হচ্ছে ব্যাপার, ধরে নে এই স্কেলিং এ লাস্ট হচ্ছে 100, হয়তো 100 মিলি অ্যাম্পিয়ার, 0 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার আছে, তাহলে এই গ্যালভানোমিটারটা 100 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম মাপতে পারে। কিন্তু তুই কোনো কারণে ওর মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো করাচ্ছিস, তাহলে কি হবে না, এই যে ইন্ডিকেটরটা বেঁকে যাবে, কারণ বেশি চাপ ফেলছিস, তাহলে ইন্ডিকেটরটা কি হয়ে যাবে বল, নষ্ট, মানে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবার প্রবাবিলিটি আছে। এইবার তার জন্য আমি যদি এর প্যারালালে একটা ছোট্ট রেজিস্ট্যান্স লাগাই,
তাহলে ম্যাক্সিমাম কারেন্টটা এই পথ দিয়ে চলে যাবে। তার কারণ কি, যে পথে রেজিস্ট্যান্স কম সেই পথে কারেন্ট বেশি, যে পথে রেজিস্ট্যান্স কম সেই পথেই কারেন্ট বেশি, হ্যাঁ কি না? তাই তো? তাহলে আজকে যদি একটা ওই গ্যালভানোমিটারের সাপেক্ষে শান্ট আমি অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপ্লাই করে আমি কি করতে পারলাম না, গ্যালভানোমিটারটাকে রক্ষা করতে পারলাম। তাহলে শান্টের কাজই কি, না যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টসের প্যারালাল কম্বিনেশনে লেগে সেই ইনস্ট্রুমেন্টসটাকে হেল্প করা, মানে সেই ইনস্ট্রুমেন্টসটাকে ক্ষতির থেকে বা ড্যামেজ থেকে তাকে রক্ষা করা, এইটা হচ্ছে আমার গ্যালভানোমিটারের এই শান্টের কাজ। ঠিক আছে, তাহলে শান্টের কাজ হচ্ছে এইটা, যে সব সময় কি করে, যে হেল্প করে, যে যাতে কোনো কারণে যদি বেশি কারেন্ট চলে যেত সেটাকে যেতে দেবে না, ওর মধ্যে দিয়ে ও পাস করিয়ে দেবে, যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যত কারেন্ট যাওয়ার ছিল, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যতটা কারেন্ট যেতে পারে ততটা কারেন্টই যেন যায়, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যতটা কারেন্ট যেতে পারে ততটা কারেন্টই যেন যায়, কোনো রকম যেন ড্যামেজ না হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা এই এস এর ভ্যালু কত হতে পারে সেটা ক্যালকুলেট করব। যেহেতু দেখ প্যারালাল কম্বিনেশনে লাগানো আছে, তার মানে বলতে পারি যে বিভব পার্থক্য সমান। তাহলে গ্যালভানোমিটারের রেসপেক্টে বিভব পার্থক্য কত, আইজি ইন্টু জি। কিভাবে বেরোলো, ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আইআর। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আইজি কারেন্ট যাচ্ছে, আর গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সকে ক্যাপিটাল জি করেছিস, তাহলে ভোল্টেজ ড্রপ কত, আইজি ইন্টু জি। আর শান্টের মধ্যে দিয়ে ভোল্টেজ কত, না আই মাইনাস আইজি ইন্টু এস। আই মাইনাস আইজি, কেন শান্টের মধ্যে দিয়ে আই মাইনাস আইজি যাচ্ছে, তাহলে আই মাইনাস আইজি ইন্টু এস। তাহলে এখান থেকে দেখ শান্টের ভ্যালু ক্যালকুলেট করতে পারছি, আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। তাহলে আইজি দিয়ে যদি ওপর নিচে ভাগ করে দিই, তাহলে জি বাই আইজি মাইনাস ওয়ান। এই পেলাম আমরা শান্টের এক্সপ্রেশন, এই পেলাম আমরা শান্টের এক্সপ্রেশন। আচ্ছা, এইবার এখানে সাইডে একটা লিখবি যে আইজি মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে সেটা মূল কারেন্টের একটা শতাংশ, তো মানে একটা পার্ট, তো টোটাল কারেন্টটা তো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে না, তার কিছুটা পার্ট যাচ্ছে, আর বাকিটা শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম ধরি যে টোটাল কারেন্টের এন ভাগ, টোটাল যে কারেন্ট আছে তার এন ভাগ আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমি এভাবে লিখতে পারি। এবং এই এনটাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর অফ শান্ট। এই এনটাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অফ শান্ট, বাংলায় লিখবি ক্ষমতা গুণক, শান্টের ক্ষমতা গুণক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, না আই বাই আইজি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এন। তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এস এর ভ্যালু পাচ্ছি দেখ জি বাই এন মাইনাস ওয়ান। এস এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি জি বাই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এটা লিখে নে পুরোটা। এটা লেখা হয়ে গেলে কিন্তু আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট পার্ট কমপ্লিট। অনেক বইতে দেখবি কারেন্ট ইলেকট্রিসিটি দুটো পার্টে আছে, একটা এমনি কারেন্ট ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস। তো কারেন্ট ইলেকট্রিসিটিটা কমপ্লিট হলো, এইবার আমরা যে পার্টটায় যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস বা কারশফস ল। এই সি ভার্মাটার মধ্যে দেখবি কারশফস ল আলাদা চ্যাপ্টারে আছে। এবং একটা কথা, সিম্পল কথা বুঝে নে, যদি কারশফস ল তুই বুঝতে পারিস আজকে, তাহলে তুই বুঝতে পারবি যে কারেন্ট থেকে যে 5 নম্বরের কোশ্চেনটা আসছে সেটা তুই পারবি।
আর যদি তুই কারশফস ল বুঝতে না পারিস এবং বাড়িতে প্র্যাকটিস না করিস, কারশফস ল মুখস্থ করার কিছু না, একটা অঙ্ক, বেসিক্যালি কারশফস ল একটা অঙ্ক, তাহলে তোকে ধরে নিতে হবে কারেন্ট ইলেকট্রিসিটির 5 নাম্বার যে কোশ্চেনটা আসবে সেটা তুই পারবি না। কেন আগের দিন যা পড়ানো হয়েছে আর আজকে যা পড়ানো হলো এখনো অবধি, এই পুরোটা থেকে ওই 2 মার্কসের এমসিকিউ আসবে। আর আজকের লাস্ট পার্টটা এখন যা পড়ানো হবে এবং পরের দিন বুধবার বা মঙ্গলবার যা পড়ানো হবে সেইখান থেকে তুই ধরে নিতে পারিস পুরো 5 মার্কসের বড় কোশ্চেনটা এখান থেকে আসবে। সেই জন্য কিন্তু খুব মাথা একদম ক্লিয়ার করে, এবং যতক্ষণ না বুঝছিস, দেখ বোঝাটা ইম্পর্টেন্ট খুবই, ততক্ষণ তোরা জিজ্ঞাসা করবি। হেডিং কর কারশফস ল, বাংলাতেও হেডিং করবি কারশফের সূত্র, কারশফস ল বা কারশফের সূত্র। তো কারশফের দুটো ল আছে। প্রথম লটা খুবই সোজা, প্রথমটা বলছে জাংশন ল বা কারেন্ট ল, একে কেসিএল বলা হয়। যারা বাংলায় লিখছিস শুধু কেসিএল লেখ তাহলেই হবে। তার আগে ডান দিকে একটা বক্স কর, ছোটই বক্স কর, তাহলেই হবে, বেশি বড় না, এতটাও বড় লাগবে না। প্রথমে বুঝতে হবে জাংশন কাকে বলে, প্রথমে বুঝতে হবে জাংশন কাকে বলে। আমার যখন দুটো ওয়্যার এসে যুক্ত আছে, আমার যখন দুটো ওয়্যার কানেক্ট করা আছে, ধরে নে দুটো ওয়্যার, এরকম বোঝা যাচ্ছে না, একটাই ওয়্যার লাগছে, ধরে নেই যে এরকম বোঝা গেল দুটো ওয়্যার, এইটা একটা ওয়্যার, এটা একটা ওয়্যার, এরকম যে কানেক্ট করা আছে, তখন যেটা বলা হয় তখন তাকে বলা হয় নোড। তখন যেটা বলা হয় তখন তাকে বলা হয় নোড। আর যখন তিনটে ওয়্যার এসে যুক্ত আছে, যখন তিনটে ওয়্যার এসে যুক্ত আছে তখন বলা হয় জাংশন। তাহলে প্রথম যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে কারশফের ল কোনোদিনও নোডে অ্যাপ্লিকেবল নয়। কারশফের ল কখনো নোডে অ্যাপ্লিকেবল নয়, বোঝা গেল? সবসময় জাংশনে অ্যাপ্লিকেবল হবে। এইটা হচ্ছে প্রথম কথা যেটা স্টুডেন্টরা ভুল করে। স্টুডেন্টরা ভাবে যেখানেই জয়নিং আছে, মানে অনেক বইতে বা অনেক স্যাররা এইভাবেই স্কুলে পড়ায় যে জয়নিং থাকলেই আমি কারশফস ল অ্যাপ্লাই করতে পারবো। কথাটা একদমই ভুল। যদি আমার জাংশন থাকে, মানে তিনটে ওয়্যার এসে যুক্ত হয়েছে, তিনটে চারটেও হতে পারে, মানে দুয়ের বেশি, ঠিক আছে, মিনিমাম তিনটে বা চারটে পাঁচটা যা ইচ্ছা হতে পারে, তখন আমরা একমাত্র কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। তখনই আমরা একমাত্র কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। তো বা জাংশন ল, এবার জাংশন ল বলছে কি, আগে স্টেটমেন্টটা দেখ। টোটাল ইনকামিং কারেন্ট and total outgoing current for a junction is same. বাংলায় লেখ, একটি জাংশনের জন্য আগত তড়িৎ প্রবাহ, মোট আগত তড়িৎ প্রবাহ মোট বেরিয়ে যাওয়া তড়িৎ প্রবাহের সাথে সমান হয়। মোট বেরিয়ে যাওয়া তড়িৎ প্রবাহের সাথে সমান হয়। মানে ধরে নে এরকম আছে আজকে, যে এখান দিয়ে I1 কারেন্ট আসছে, এখান দিয়ে I2 কারেন্ট আসছে, তাহলে এই হচ্ছে আমার জাংশন। একটা ভিডিও অন আছে, অফ কর। এই হচ্ছে আমার জাংশন। তাহলে বলছে টোটাল ইনকামিং কারেন্ট, ইনকামিং কারেন্ট কত বল, I1 প্লাস I2। আর আজকে যদি আউটগোয়িং কারেন্টটা আমি I3 ধরি, বলছে টোটাল ইনকামিং কারেন্ট শুড বি ইকুয়াল টু টোটাল আউটগোয়িং কারেন্ট। কি বলছে, টোটাল ইনকামিং কারেন্ট শুড বি ইকুয়াল টু টোটাল আউটগোয়িং কারেন্ট। মানে জাংশনে কত কারেন্ট নষ্ট হবে না, জাংশন কোনো কারেন্টকে স্টোর করে রাখতে পারে না, জাংশনে কোনো কারেন্ট নষ্ট হবে না বা তৈরি হবে না। যতটা কারেন্ট ওর জন্য ইনকামিং ততটাই ওর থেকে আউটগোয়িং হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা?
এবং যেহেতু এইখানে দেখ কারেন্ট সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না, এবং যতটা আসছে ততটাই বেরিয়ে যাচ্ছে, তাই কেসিএল এর আর একটা ফর্ম হচ্ছে কনজারভেশন অফ চার্জ। তাহলে কেসিএল ইজ কনজারভেশন অফ চার্জ। বাংলায় লিখবি আধানের সংরক্ষণ সূত্র। কেসিএল হলো আধানের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ চার্জ। এই এমসিকিউ গুলোও দেয় যে কারশফের কোন লটি কনজারভেশন অফ চার্জ কে বোঝায়, তাহলে তোকে লিখতে হবে কারশফের জাংশন ল বা কেসিএল ল। কোনো কোশ্চেন থাকলে বল। খুব ধীরে সুস্থে পড়াচ্ছি, কোশ্চেন থাকা উচিত না, তাও আমি আরেকবার বলছি, জিজ্ঞাসা করে নিচ্ছি। দেখ, ওকে। সো নেক্সট আমরা চলে যাচ্ছি যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং এখানেই তোদের কনফিউশন হবে, যে কারশফস লুপ ল, সেকেন্ড ল হচ্ছে লুপ ল বা ভোল্টেজ ল। লুপ ল বা ভোল্টেজ ল, একে অন্য ভাষায় লেখা হয় কেভিএল। তাহলে প্রথমে আগে বুঝতে হবে লুপ কাকে বলে। প্রথমে আগে তার সাইডে আবার একটা ছোট্ট বক্স কর। লুপ মানে হচ্ছে যদি কোনো সার্কিটে একটা ব্যাটারি রেজিস্ট্যান্স, একটাই ব্যাটারি থাকবে এরকম বলছি না, মানে এরকম একটা পুরো ক্লোজড ব্যাপার থাকে, তখন তাকে বলা হবে লুপ। যদি একটা ক্লোজড সার্কিট থাকে, ঠিক আছে, তাহলে ক্লোজ সার্কিটের ক্ষেত্রে আমি লুপ। যদি আজকে একটা সার্কিট ওপেন হতো, যদি সাপোজ একটা সার্কিট এরকম ওপেন আছে, এরকম রেজিস্ট্যান্স গেছে আর এখান থেকে রেজিস্ট্যান্স গেছে এখানে, আর কানেকশন করা নেই, মানে ওপেন আছে, ওপেন সার্কিটে কিন্তু কেভিএল অ্যাপ্লাই করা যাবে না। কি আছে? ওপেন সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করা যাবে না। তোকে সার্কিটটাকে সবসময় বা লুপ একটা তৈরি হতেই হবে, লুপ মানেই হচ্ছে ক্লোজড। আচ্ছা, এইবার এই কেভিএল এর আগে স্টেটমেন্টটা দেখ। স্টেটমেন্টটা যদিও লিখলে তুই কিছু বুঝতে পারবি না, বাট তাও আগে লিখে নে, যে টোটাল ভোল্টেজ ড্রপ inside a closed loop is 0। বাংলায় লেখ বদ্ধ লুপের মধ্যে, বদ্ধ লুপের মধ্যে মোট বিভব পার্থক্য, বদ্ধ লুপের মধ্যে মোট বিভব পার্থক্য শূন্য হয়, শূন্য হয়। বদ্ধ লুপের মধ্যে মোট বিভব পার্থক্য শূন্য হয়। আপাতত কিছু বুঝতে হবে না, আপাতত যা লেখাচ্ছি চুপচাপ লেখ। এর কতগুলো রুল আছে, সেই রুলগুলো কি? রুল না, হেডিং কর সাইন কনভেনশন বলে, রুল পরে লেখাচ্ছি। সাইন কনভেনশন, চিহ্ন নিয়ম। আচ্ছা, তো একটা ছোট সার্কিট ধরছি যাতে এই জিনিসটা আমি তোদেরকে বোঝাতে পারি পুরো। মানে এরকম একটা ক্লোজ লুপ আছে, তুই এখানে কেভিএল অ্যাপ্লাই করতে চাইছিস, ঠিক আছে? তো কেভিএল অ্যাপ্লাই করার নিয়মটা কি? তো এক বাদিকে সাইন কনভেনশন লেখ আর ডান দিকে রুল বলে লেখ। তো নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে যে উই হ্যাভ টু ডিফাইন নাম্বার অফ লুপস। কতগুলো লুপ আছে সেটা আগে দেখ। অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছি একটা লুপ আছে। কতগুলো লুপ আছে? না, একটা লুপ আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নাম্বার কি করতে হবে, বা বাংলায় লিখে নে যে লুপ সংখ্যা ধরতে হবে। নাম্বার 2 লিখবি হচ্ছে উই হ্যাভ টু ইমাজিন
the direction of path inside loop ব্র্যাকেট লিখবি ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা তোর ওপর। মানে আমি একটা পথ বরাবর এই লুপে ঘুরবো, ধরে নিলাম ক্লকওয়াইজ। তোর ইচ্ছা, বারবার বলছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারিস। এটা আমার পথ, রেড কালার দিয়ে যেটা লিখলাম সেটা কিন্তু কারেন্টের ডিরেকশন না। এবং বারবার বলছি, লুপে কারেন্টের যেদিকে ডিরেকশন সেদিকেই আমি ঘুরবো, এরকম নাও হতে পারে। আমার যে পাথ অফ ডিরেকশনটা, আমার যে ঘোরার ডিরেকশনটা লুপের ভেতরে, সেটা একটা র্যান্ডম ডিরেকশন, মানে সেটা নয় ক্লকওয়াইজ, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা ধরে নেবো। এটার সাথে লুপে কোন দিকে কারেন্ট যাচ্ছে কোন দিকে যাচ্ছে না সেইগুলো ধরার আমার দেখার দরকার নেই। বুঝা যাচ্ছে? এই যে রেড কালার দিয়ে আমি যেটা আঁকলাম, যে আমি এই বরাবর লুপটার ভেতরে ঘুরতে চাই, এটা আমি র্যান্ডম। তুই ক্লকওয়াইজও ধরতে পারিস, অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারিস। ঠিক আছে, এইবার 3 নাম্বার রুল কি, যে না, উই হ্যাভ টু ক্যালকুলেট potential difference according sign rule, according sign convention। মানে এইবার আমাকে প্রত্যেকটা এলিমেন্ট যে আছে, এই যে ব্যাটারি আছে, রেজিস্ট্যান্স আছে, ধরেন এখানে ব্যাটারি ইএমএফ E1, রেজিস্ট্যান্সটা R আর এটা E2, সেটাই আমাকে সাইন কনভেনশন অনুযায়ী পোটেনশিয়াল ডিফারেন্স দেখতে হবে। তো এইবার সাইন কনভেনশন পার্টটায় চলে আসে। সাইন কনভেনশনের নিয়ম কি, যে আমরা যদি ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাই, আমার পথ বরাবর, মানে আমি ঘুরছি তো লুপটার ভেতর, এবার লুপটার ভেতর ঘুরতে গিয়ে আমি ব্যাটারির প্লাস থেকে মাইনাসে গেলাম, তাহলে প্লাস মানে হচ্ছে বেশি পোটেনশিয়াল, মাইনাস মানে হচ্ছে লো পোটেনশিয়াল। তাহলে যদি প্লাস থেকে মাইনাসে যাই, মানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যাই, তাহলে আমার পোটেনশিয়াল কমলো। তাহলে পোটেনশিয়াল কমলে হচ্ছে পোটেনশিয়ালটা হবে নেগেটিভ। বুঝতে পারলি? আচ্ছা, আমি যদি আজকে উল্টোটা যাই, ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাই, মানে আমি যে পথে যাচ্ছি ঘুরছি, তাতে আমি দেখছি যে আমাকে ব্যাটারির মাইনাস থেকে প্লাস টার্মিনালে যেতে হচ্ছে। তাহলে মাইনাস থেকে প্লাস যাচ্ছি মানে বাড়ছে, তার মানে পোটেনশিয়ালটা হবে পজিটিভ। এবার আসছি রেজিস্ট্যান্সের গল্পে। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে আর আমি যে পথে যাচ্ছি সেটা যদি কোনোভাবে একই দিক হয়ে যায়, তাহলে নেগেটিভ। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে আর আমি রেজিস্ট্যান্স থেকে যেভাবে পেরোচ্ছি, তারা যদি অপোজিট দিকে হয়, তাহলে পজিটিভ। আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কতে কি করে করব। প্রথমে একটা র্যান্ডমলি ডিরেকশন ধরবো লুপে, সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, যায় আসে না। এইবার আমার ঘোড়া বরাবর আমি দেখবো ব্যাটারি রেজিস্ট্যান্স যা যা আছে দেখবো। এটার ক্ষেত্রে অ্যাপ্লাই কর, তাহলেই বুঝতে পারবি। এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি আমরা। প্রথম কথা আগে দেখি যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই সার্কিটে কারেন্ট কোন দিকে যাচ্ছে। ধরে নে E1টা বড়, তাহলে কারেন্ট এই দিকে যাচ্ছে। যদি E1 বড় ধরি তাহলে কারেন্ট এদিকে যাচ্ছে, ভালো কথা। এবার আমি ঘুরছি অ্যান্টি ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ, তাহলে প্রথমে ব্যাটারি দিয়ে শুরু করছি। তাহলে আমার ঘোড়া আর ব্যাটারি, এই যে আমায় যখন ঘুরছি, মানে আমি যখন ব্যাটারিটাকে পাস করছি, আমি যখন ব্যাটারিটার মধ্যে দিয়ে যাচ্ছি, ব্যাটারি কোথা দিয়ে যাচ্ছি বল, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে প্লাস E1 হবে। বোঝা গেল? এই যে এই সূত্র অনুযায়ী। এবার রেজিস্ট্যান্সের মধ্যে আসি। দেখ, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ডান দিকে, রেজিস্ট্যান্সকে যখন আমি পাস করছি আমি যাচ্ছি ডান দিকে, আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টও যাচ্ছে ডান দিকে। তাহলে আমার যাওয়া আর কারেন্টের যাওয়া যদি সেম হয় রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, তাহলে নেগেটিভ হবে। তাহলে -IR1, রেজিস্ট্যান্সের সাপেক্ষে পোটেনশিয়াল ডিফারেন্স IR হয়, V = IR। এবার 3 নম্বর ব্যাটারিটা আসি। 3 নম্বর ব্যাটারিটা দেখ, আমি যাচ্ছি নিচের দিকে, মানে আমি যখন ব্যাটারিটাকে পাস করছি সেটা যাচ্ছি নিচের দিক করে পাস করছি। আমি যখন ব্যাটারিটাকে পাস করছি, আমি কিরকম পাস করছি বল, নিচের দিক করে পাস করছি। তার মানে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি।
তাহলে প্লাস থেকে মাইনাসে গেলে কি হবে নেগেটিভ, তাহলে মাইনাস ই টু। তাহলে প্লাস থেকে মাইনাসে যাচ্ছি তার মানে নেগেটিভ মানে প্লাস মাইনাস ই টু। তাহলে লুপটা ক্লোজ হয়ে গেল, মানে পুরো ক্লোজ, লুপটা তো ক্লোজ ছিলই, তো লুপের প্রত্যেকটা এলিমেন্টের ভোল্টেজ ডিফারেন্স দেখে নিলাম। এবার কেভিএল কি বলছে যে ক্লোজ লুপে টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে 0, এইটা হবে 0। প্রত্যেকটা মানে একটা ক্লোজ লুপে ধরে নে অনেকগুলো এলিমেন্ট আছে, রেজিস্ট্যান্স, ব্যাটারি, ক্যাপাসিটর আছে, সবার রেসপেক্টে ভোল্টেজ ড্রপের যোগফলটা লাস্ট অবধি কত দেবে না 0 দেবে। সবার রেসপেক্টে ভোল্টেজ ড্রপটা লাস্ট অবধি কত দেবে না 0 দেবে। বোঝা গেল? কারোর অসুবিধা থাকলে বল। কেউ যদি রুলটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে বুঝতে না পারিস জিজ্ঞাসা করে নে। আমি আরেকবার বলে দিচ্ছি লাস্ট টাইম, যে কোনো একটা আমার পথ অফ ডিরেকশন ধরবো, আমার পাথ অফ ডিরেকশন লুপের মধ্যে দিয়ে যা ইচ্ছা ধরবো, সেটা কারোর উপর নির্ভর করবে না। ফার্স্টে ওটা ধরবো, তারপর আমি যে পাথ ধরেছি সেই বরাবর আমি সার্কিটে ঘুরবো। সার্কিটে ঘুরতে গিয়ে যদি দেখি না ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, তার মানে প্লাস বসাবো ব্যাটারির ইএমএফটাকে। যদি দেখি না প্লাস থেকে মাইনাসে আমাকে যেতে হচ্ছে, তাহলে মাইনাস বসাবো ব্যাটারির ইএমএফটাকে। যদি রেজিস্ট্যান্সটাকে পার করার সময় দেখি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট আর আমার যাওয়ার ডিরেকশন সেম, তাহলে আমি আবার নেগেটিভ বসাবো। আর আমি যদি দেখি আমার যাওয়ার ডিরেকশন আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের ডিরেকশন অপোজিট, তখন আমরা পজিটিভ বসাবো। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছিস? আমরা যত অঙ্ক করব দেখেই বুঝতে পারছিস, এখান থেকে কিন্তু তোকে কোনোদিনই স্টেটমেন্ট লিখতে দেবে না বা কিছু। আচ্ছা, এখানে নিচে সবকিছু লেখার পর একটা স্টার দিয়ে লিখে রাখ। কেসিএল যেমন কনজারভেশন অফ চার্জ ছিল, কেভিএল ইজ কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি, শক্তির সংরক্ষণ সূত্র, বাংলায় লিখবি শক্তির সংরক্ষণ সূত্র, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে? তো দেখেই বুঝতে পারছিস এটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। তো যত বেশি তুই অঙ্ক করবি তত বেশি কিন্তু 1 বাই 1 তোর ক্লিয়ার হবে। তো আমরা কিছু অঙ্ক করব, এখন দুটো অঙ্ক করব। এবার কথাটা হচ্ছে একটা লুপই থাকবে এরকম না, 3-4টে লুপও কিন্তু থাকতে পারে, মানে 3-4টে লুপ দিয়েই অঙ্ক আসার প্রবাবিলিটি বেশি। তো এক্সাম্পল 1 ফার্স্ট অঙ্ক লে, ধরে নে এখানে একটা ব্যাটারি আছে যার ভ্যালু হচ্ছে 20 ভোল্ট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে 100 ওহমের, এখানে একটা 150 ওহমের রেজিস্ট্যান্স আছে 150, এখানে আর একটা ব্যাটারি আছে 30 ভোল্টের, আর এই রেজিস্ট্যান্সটা 200 ওহম। তাহলে রুলটা কি, আবার বলছি রুলটা কি, প্রথমে আমরা কি অ্যাপ্লাই করব কেসিএল। প্রথমে কেসিএল পড়েছিলাম তো, তাহলে প্রথম রুলটা কি কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে কেসিএল অ্যাপ্লাই করার জন্য কি খুঁজে বার করতে হবে আমাকে বল, জাংশন খুঁজে বার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি দেখ দুটো জায়গায় জাংশন আছে, এটা এটা, আচ্ছা নাম দে এগুলো, অসুবিধা নেই, এ বি সি ডি, আর এটা জাংশন 1 জাংশন 2। তাহলে নিয়ম কি দেখ, ধরে নিচ্ছিস এখান দিয়ে I1 কারেন্ট বের হচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, আর এই ব্যাটারিটা থেকে I2 কারেন্ট বের হচ্ছে। তাহলে জাংশন 1 এ I1 আর I2 ইনকামিং, তাহলে আউটগোয়িং কত বল I1 প্লাস I2। ক্লিয়ার হলো কিনা দেখ, জাংশন 1 এ I1 আর I2 টা ইনকামিং, দেখ ওর দিকে প্রবেশ করছে, এন্টার করছে, তাহলে আউটগোয়িংটা কত হবে I1 প্লাস I2। সিমিলারলি জাংশন 2 তে ইনকামিং হচ্ছে I1 প্লাস I2, তাহলে আউটগোয়িং কত হবে I1 I1 এর মতো ফিরে যাবে, I2 I2 এর মতো ফিরে যাবে। তাহলে টোটাল ইনকামিং কত ছিল জাংশন 2 তে, দেখ J2 তে দেখ টোটাল ইনকামিং I1 প্লাস I2 ছিল, টোটাল আউটগোয়িং কত পেলি I1 প্লাস আউটগোয়িং I2 পেলি, I1 প্লাস I2 পেলি। বোঝা গেল? তো
তো বলবি দাদা I1টাই কেন ফিরে গেল, এটা বলতে পারি সিমেট্রির জন্য, যেহেতু ফার্স্ট লুপে I1 বেরিয়েছিল, ফার্স্ট ব্যাটারি থেকে I1 বেরিয়েছিল, সেই জন্য তুই সিমেট্রির জন্য ওকে I1ই ফিরিয়ে দিলি, কেন যত পরিমাণ কারেন্ট বেরোবে তত পরিমাণ কারেন্টই ফিরে যাবে। আচ্ছা এইবার নিয়ম কি না, তোর পাথ অফ ডিরেকশন ধরা। এইবার সেকেন্ড নিয়ম কি না, পাথ অফ ডিরেকশন ধরা। এবার তুই বলবি দাদা এখানে কি করে ধরবো, এখানে তো দুটো লুপ আছে, দুটো লুপে দুটো ধরবি, যতগুলো লুপ থাকবে ততগুলো ধরবি। স্কুলে বা অন্যান্য সময় বইতে দেখবি বলে যে যদি একের বেশি লুপ থাকে তাহলে অল্টারনেটিভ পাথ অফ ডিরেকশন ধরতে, মানে একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে একটা আবার ক্লকওয়াইজ, এরকম। আমি বলবো কোনো যায় আসে না, কোনো দরকার নেই, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোনো দরকার নেই, তুই প্রত্যেকটা লুপে একই দিকে তোর পাথ অফ ডিরেকশন ধর, তোর ঘোড়াটা একই দিকে ধর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে ম্যাক্স টু ম্যাক্স কি হতে পারে ভুল আমার এই কোশ্চেনে, না লাস্ট অব্দি উত্তরটা মাইনাসে বেরোতে পারে। বুঝতে পারছি আমার কথাটা? লাস্ট অব্দি আমরা আজকে একটা অঙ্ক করব, এই অঙ্কটাতেই দেখবি লাস্ট অব্দি উত্তরটা মাইনাসে বেরোবে। এবার উত্তরটা যদি মাইনাসে আসে তার মানে কি, আমি যেদিকে ধরেছিলাম কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে। তোকে তো এরকম অঙ্ক দিয়ে I1 I2 এগুলোর ভ্যালু বার করতে বলবে, তোকে তো কোনোদিনও I1 I2 কোন দিকে যাচ্ছে সেটা জানতে চাইবে না, তোকে ভ্যালু জানতে চাইবে। তো I1 I2 এর ভ্যালু যদি ধর কথার কথা তোর -1 অ্যাম্পিয়ার বেরোলো, আজকে ধর I1 এর ভ্যালু কথার কথা -1 বেরোলো, তার মানে কি তুই I1টা কোন দিকে ধরেছিস, এই দিকে ধরেছিস, মানে এরকম ক্লকওয়াইজ ফ্লো ধরেছিস। তো এটা আসলে ক্লকওয়াইজ ফ্লো হচ্ছে না, I1টা কিরকম ফ্লো হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু ম্যাগনিটিউডটা তো 1ই আছে, কিন্তু ম্যাগনিটিউডটা 1ই থাকবে। তো I1 এর ভ্যালু -1 বেরোক আর -2 বেরোক তাতে কিছু যায় আসে না, বোঝা গেল? তো ম্যাক্স টু ম্যাক্স মাইনাস বেরোতে পারে। এইবার আমরা দুটো লুপ ধরে নিয়েছি, এবার আমরা প্রথম লুপে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি কার্শফের। ফার্স্ট লুপে দেখ ব্যাটারি থেকে শুরু করেছি, আমার যাওয়া উপরের দিকে, তাহলে আমার ডিরেকশন অনুযায়ী যদি আমি ব্যাটারিটাকে ক্রস করি তখন কি হচ্ছে বল, নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছি, তখন কি হচ্ছে বল, নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছি। তাহলে যদি মাইনাস থেকে প্লাসে যাই পজিটিভ না নেগেটিভ বল, ব্যাটারির জন্য পজিটিভ। আচ্ছা এইবার যখন রেজিস্ট্যান্সকে পার করছি তখন এরকম, তাহলে রেজিস্ট্যান্সকে মধ্যে দিয়ে যাওয়া আমার পথ আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের ডিরেকশন সেম, তাহলে সেম দিকে হলে নেগেটিভ হবে, তাহলে -100 I1। তারপরে এই 200 পাচ্ছি, দেখ আমি নামছি নিচের দিকে, ওর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টও নামছে নিচের দিকে, তার মানে সেম দিকে, তাহলে আবার সেম দিকে হলে আবার রেজিস্ট্যান্সের জন্য মাইনাস, তাহলে -200 I1 + I2, তাহলে হয়ে গেল টোটাল। ফিরে চলে আসলাম, তো লুপটা শেষ, তো আবার J2 পথ দিয়ে D তে ফিরে চলে আসলাম, তাহলে লুপটা শেষ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে প্রথম লুপ। তাহলে এখান থেকে আমরা কি ইকুয়েশন পাবো না, 30 I1 কাটা মানে যোগ বিয়োগ করে +20 I2 = 1, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন পেলাম, বোঝা গেল? এইবার সেকেন্ড লুপটা আমি ক্যালকুলেট করছি, আমরা সেকেন্ড লুপটা ক্যালকুলেট করছি। যে কোনো একটা ব্যাটারি থেকে শুরু কর, আমি ধরে নেই 30 ভোল্ট থেকে শুরু করছি, তাহলে আমি যাচ্ছি কোন দিকে বল, নিচের দিকে। ব্যাটারিটাকে যখন আমি পার হচ্ছি কোন দিকে যাচ্ছি বল, নিচের দিকে, তাহলে প্লাস থেকে মাইনাস, তাহলে মাইনাস হবে, ব্যাটারির মধ্যে প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস। এবার কি এসছে, এবার ঘুরে কিরকম এসছি, এরকম ঘুরছি ঘুরে এই 200 ওহমে এসছি, তো 200 ওহমের মধ্যে দিয়ে দেখ আমি যাচ্ছি ওপরের দিকে আর ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে নিচের দিকে, আমি যাচ্ছি ওপরের দিকে, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে নিচের দিকে, তার মানে অপোজিট, তাহলে অপোজিট হলে রেজিস্ট্যান্সে প্লাস হয়। আচ্ছা সিমিলারলি 150তেও দেখ আমি যাচ্ছি ডান দিকে, কিন্তু ওর মধ্যে দিয়ে যাওয়া যে I2 কারেন্ট, আমি যাচ্ছি ডান দিকে কিন্তু ওর মধ্যে দিয়ে যাওয়া যে I2 কারেন্ট সেটা যাচ্ছে বাঁ দিকে, তাহলে আবার পজিটিভ, তাহলে 150 I2, আমি লুপ শেষ হয়ে গেল = 0। তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। এবার তো বুঝতেই পারছি প্রথম আর সেকেন্ড ইকুয়েশনটাকে কি করব বল, সলভ করব। তাহলে আমরা যদি সলভ করি সেখানে I1 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 0.11 অ্যাম্পিয়ার, আর I2 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে, সরি উল্টো বলছি, I2 এর ভ্যালু এটা পাচ্ছি, আর I1 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে -0.07 অ্যাম্পিয়ার। এই যে মাইনাস আমার উত্তরটা আসলো, এর মানে কি
যে না I1 যেদিকে তুই ধরেছিস যে না এখান থেকে বেরিয়ে এইদিকে যাচ্ছে, আসলে সেটা যাচ্ছে না, আসলে উল্টো দিকে যাচ্ছে। ব্যাস, তাতে কোনো সেটা লেখারও দরকার নেই, তুই মাইনাস দিয়ে ওটাকে আনসার করে দিবি, ফুল মার্কস দেওয়া হবে। তাহলে নিয়ম আরেকবার বলে দিচ্ছি, কি না প্রথমে KCL অ্যাপ্লাই করো, তারপরে পাথ অফ ডিরেকশন অ্যাপ্লাই করো, তারপর KVL অ্যাপ্লাই করো, তারপর নিয়ম কি KVL অ্যাপ্লাই করো, এবং KVL অ্যাপ্লাই করে তারপর তো নর্মাল যোগ বিয়োগ করে সলিউশন গুলো নির্ণয় করো, যোগ বিয়োগ যা করার সেই বিয়োগ যোগ করে সলিউশন গুলো নির্ণয় করো। এই হচ্ছে আমাদের অঙ্ক। কোনো কোশ্চেন থাকলে বল। দাদা বলছি প্যাথ অফ ডিরেকশনটা একবার বলবে? পাথ অফ ডিরেকশনটা তুই কোন দিকে ওই লুপের ভেতরে ঘুরতে চাস, সেটা যা ইচ্ছা হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে। দেখ লুপ মানে তো ক্লোজড গোল, মানে তার মধ্যে দিয়ে নয় দুটো ভাবে তুই ঘুরতে পারিস, নয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ। এবার সেটা তোর ধরা, তুই আজকে যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে করতিস কেউ এই দুটো পাথই, তাতেও আমার উত্তর একই আসতো, বুঝতে পারলাম। যতগুলো লুপ আছে ততগুলো পাথ অফ ডিরেকশন ধরতে হবে, যে ওই পাথ বরাবর আমি ব্যাটারিকে পার হচ্ছি, বা ওই রাস্তা দূরে আমি রেজিস্ট্যান্সকে পার হচ্ছি। মানে এই অঙ্কে সাইন কনভেনশন অ্যাপ্লাই করার সময় দেখ দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমি কোন বরাবর ঘুরছি, আর 2 নাম্বার হচ্ছে যে ওর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে, বুঝতে পারলাম। ওর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে, দুটো কিন্তু আলাদা জিনিস, গোলাবি না। কারেন্টের ডিরেকশনের সাথে লোকে কি করে ফেলে, কারেন্টের ডিরেকশনের সাথে আমার ঘোরার ডিরেকশনটাকে সে কোইনসাইড করে নেয়, মানে সেম ভেবে নেয়, তাতে কি হয় গুলিয়ে যায় ব্যাপারটা, আসলে কিন্তু সেটা নয়। লিখে নে। এরকম আমরা আরেকটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। তাহলে আর একটা অঙ্ক করছি, দেখ এটা 2 ভোল্টের ব্যাটারি, এখানে একটা 2 ওহম আছে, এখানে একটা 1 ভোল্টের ব্যাটারি এরকম উল্টো করে লাগানো, এখানে একটা 1 ওহম আছে, এইখানে একটা 2 ওহম আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে ডি, আর এই পয়েন্টটার নাম হচ্ছে বি। এখানে একটা 3 ভোল্টের ব্যাটারি আছে, 5 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে একটা 1 ভোল্টের ব্যাটারি আছে, আর এখানেও একটা 1 ওহমের রেজিস্ট্যান্স আছে। তাহলে প্রথম কথা তোকে কি অ্যাপ্লাই করতে হবে, চোখ কান বুঝে KCL। তাহলে রুল কি ছিল, প্রথমে কি অ্যাপ্লাই করব KCL। তাহলে আগে জাংশন গুলো খুঁজে বার করি। তাহলে বি আর ডি হচ্ছে জাংশন। আচ্ছা বার করতে দিয়েছে, কি বলি আগে, বলছে ক্যালকুলেট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস বি এন্ড ডি। আচ্ছা কি বার করতে, প্রথমে তো বুঝতেই পারছিস বি আর ডিটা জাংশন। তাহলে দেখ একটা কারেন্ট বেরোচ্ছে এই দিকে, I1টা এইদিকে, প্রথম লুপের কারেন্টটা এইদিকে থাকবে। তুই বলবি দাদা তুমি কেন এরকম ধরছো I1টা এইদিকে, কারণ দেখ 2 ভোল্টটা বড় আছে তো 1 ভোল্টটা, দেখ তুই যদি প্রথম লুপটায় দেখিস 2 ভোল্ট আর 1 ভোল্টটাকে লক্ষ্য করিস, দেখ এরা না একে অপরের অপোজিট দিকে আছে, দেখ তাহলে এরা একে অপরের অপোজিট দিকে কারেন্ট পাঠাতে চাইবে, কিন্তু 2 ভোল্টটা বেশি, তাহলে ওর কারেন্টটাই ডমিনেন্ট হবে, ভালো কথা। আর সিমিলারলি যদি এখানে লক্ষ্য করিস, এইখানে দেখ এই দিকে কারেন্ট যাবে, মানে I2টা এই দিকে হবে, কারণ দেখ এই 3 ভোল্টটা বেশি আছে 1 ভোল্টটা কম আছে। তাহলে ভালো করে দেখ এই ডি পয়েন্টের জন্য ভালো করে লক্ষ্য করবি,
এই ডি পয়েন্টের জন্য ইনকামিং কারেন্ট কত I1 আর আউটগোয়িং কারেন্ট কত I2, তাই তো? তাহলে এখানে আউটগোয়িংটা কত হতে হবে বল, I1 মাইনাস I2। দেখ মিলে গেল, দুটো জাংশনেই দেখ এবার মিলে যাচ্ছে, এখান দিয়ে I1 বেরোবে আর I1 মাইনাস I2 কে যোগ হচ্ছে, বুঝতে পারছিস তো? বি পয়েন্টে ভালো করে দেখ, বি পয়েন্টে দেখ I2 টা ইনকামিং আর তোর হিসাব অনুযায়ী I1 মাইনাস I2 টাও ইনকামিং, তাহলে দুটো যোগ হয়ে কত পড়ে থাকবে, I2 টা ইনকামিং আর I1 মাইনাস I2 এটাও ইনকামিং, তাহলে দুটো যোগ হয়ে আউটগোয়িং কত হবে বল I1, তাহলে মিলে গেল। তাহলে প্রথমে কেসিএল অ্যাপ্লাইটা দেখ, জাংশন গুলোতে কেসিএল অ্যাপ্লাই করা হচ্ছে যেটা মিলে যাচ্ছে, ঠিক আছে? কেসিএল অ্যাপ্লাইটা করে দেখ মিলে যাচ্ছে। এবার নিয়ম কি, দুটো তোর পাথ অফ ডিরেকশন ধরবো, সেটা যে কোনো দিকে ধরতে পারি, দুটো পাথ অফ ডিরেকশন ধরবো। তো এইরকম ধরলাম যে এই লুপে এইরকম ঘুরবো, এই লুপে এরকম ঘুরবো, এই দুটো লুপে এরকম ঘুরবো, ঠিক আছে? তাহলে এবার কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। এবার নিয়ম কি, কেভিএল। তাহলে প্রথমে ওপরের লুপটাই করছি, প্রথমে ওপরের লুপটাই করছি, তুই যে কোনো একটা থেকে শুরু কর, যে কোনো জায়গা থেকে দেখ, লুপ ল কেভিএল যখন অ্যাপ্লাই করবি না তখন যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারিস, কোনো অসুবিধা নেই। ধরে নে 2 ওহম থেকে শুরু করছিস, 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে বল, বাঁ দিকে। আর আমি যখন ঘুরে ওকে পাস করব তখনও আমিও যাব কোন দিকে বল, বাঁ দিকে। আমার পাথ অফ ডিরেকশন অনুযায়ী আমারও 2 ওহমকে পাস করা হচ্ছে বাঁ দিকে আর ওর মধ্যে দিয়ে কারেন্টও যাচ্ছে বাঁ দিকে, তাহলে দুটো একই দিকে হলে মাইনাস। আচ্ছা এবার আসছি ব্যাটারি, ব্যাটারির আমি কিরকম যাচ্ছি, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে পোটেনশিয়াল বাড়ছে, তাহলে +2। তারপরে এই ব্যাটারিটায় দেখ প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, তাহলে পোটেনশিয়াল কমছে -1। তারপরে এই রেজিস্ট্যান্সে দেখ কারেন্ট যেদিকে, I1 কারেন্টটা যেদিকে আমিও সেদিকে, তাহলে আবার -1 ইন্টু I1। তারপরে হচ্ছে এই 2 ওহমটা, এই 2 ওহমের মধ্যে দিয়ে দেখ আমি যাচ্ছি এরকম উপরের দিকে আর ওর মধ্যে দিয়ে I1 মাইনাস I2 কারেন্টটাও যাচ্ছে উপরের দিকে, মানে একই দিকে, তাহলে -2 I1 মাইনাস I2 এটা। তাহলে লুপে ফিরে চলে আসলাম ইকুয়াল টু 0, টোটাল লুপে ফিরে চলে আসলাম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাবো টোটাল যোগ বিয়োগ করে 5I1 মাইনাস 2I2 ইকুয়াল টু 1, এটা আমার একটা ইকুয়েশন, ঠিক আছে? কিছুই না, যেটা বারবার বলছি, একটা রাস্তা তুই ধরে নে এবং সেই রাস্তা বরাবর বাকিগুলো কিরকম, মানে সেই রাস্তা বরাবর সেই কারেন্ট এবং ভোল্টেজ গুলো কিরকম বিহেভ করছে দেখ। এবার সেকেন্ড লুপে চলে যায়, তাহলে এটা গেল আমার ফার্স্ট লুপের গল্প। এবার আমরা সেকেন্ড লুপে আসছি, ঠিক আছে? সেকেন্ড লুপে ভালো করে দেখ, 3 ভোল্ট থেকে শুরু কর, তাহলে আমার ঘোরার ডিরেকশন কিরকম, এই দিকে, তাহলে ভোল্টেজটা নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে প্লাস। 5-এর ক্ষেত্রে দেখ আমার যেদিকে যাওয়া, 5-এর ওহমকার ক্ষেত্রে দেখ আমার যেদিকে যাওয়া ওর মধ্যে দিয়ে কারেন্টও সেই দিকেই যাওয়া, তাহলে মাইনাস। 1-এর মধ্যে দেখ আমার যেদিকে যাওয়া ওর মধ্যে দিয়ে যাওয়া কারেন্টটাও সেই দিকে, তাহলে এগেন মাইনাস। তারপরে 1 ভোল্টের ব্যাটারিটা দেখ আমার যেদিকে যাওয়া সেই অনুযায়ী ব্যাটারি প্লাস থেকে মাইনাস, তাহলে হাই থেকে লোতে যাচ্ছি, প্লাস থেকে মাইনাস, তার মানে মাইনাস। তারপরে আর কে পড়ে আছে বল, এই 2 ওহমটা, এই 2 ওহমের মধ্যে দিয়ে দেখ আমি যাচ্ছি নিচের দিকে কিন্তু 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে প্লাস। উল্টো দিকে হলে প্লাস। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি দেখ 6I2 মাইনাস 2I1 ইকুয়াল টু 0, সরি 2, 6I2 মাইনাস 2I1 ইকুয়াল টু 2। তাহলে এটা আমার আরেকটা ইকুয়েশন। তাহলে এ আর বি কে আমরা কি করব, সলভ করব। এ আর বি কে কি করব, আমরা সলভ করব। তাহলে সলভ করলে আমরা I1 এবং I2 পাবো। এখান থেকে যদি আমরা সলভ করি, এখান থেকে সলভ করলে I1 এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 5-এর 13 অ্যাম্পিয়ার আর I2 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 6-এর 13 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তো আমাকে বার করতে বলেছে দেখ বিডির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, আমাকে বার করতে বলেছে বিডির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তো বিডির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, বিডির মধ্যে দিয়ে বিডি লাইনে কতটা কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I2 আর যার রেজিস্ট্যান্স কত আছে 2 ওহম,
পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, কারেন্ট ইনটু ভোল্টেজ, এই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে দেখ I1 মাইনাস I2 করলে -1/13 পাচ্ছি ইনটু 2। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে কত না পজিটিভ 2/13 ভোল্ট। তো বলবি দাদা পজিটিভ করে দিলে কেন? দেখ আমার I2 টা বড় এসছে, I1 টা ছোট এসছে, তার মানে কারেন্টটা অ্যাকচুয়ালি ডি থেকে বি এর দিকে যাচ্ছে না। কারেন্টটা অ্যাকচুয়ালি ডি থেকে বি এর দিকে যাচ্ছে না, কারেন্টটা কোন দিকে ফলো করছে না, কারেন্ট ফ্লো ফ্রম বি টু ডি। যেহেতু দেখ I2 টা বড়, I1 টা ছোট, আমার 2 ওহমের মধ্যে যে কত কারেন্ট যাচ্ছে বল, I1 মাইনাস I2, কিন্তু I2 টা বড় পাচ্ছি ভ্যালুতে, তার মানে আসলে কারেন্টের ডিরেকশনটা উল্টো আছে, I2 মাইনাস I1 হবে। বোঝা যাচ্ছে? পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিটা বেসিক্যালি এই ছবি অনুযায়ী আমি যেরকম কনসিডার করেছিলাম তাতে ডি থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছিল, তার মানে ডি হচ্ছে হাই পোটেনশিয়াল আর বি হচ্ছে লো পোটেনশিয়াল। কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে কি পাচ্ছি যে না উল্টো দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে বিটা হচ্ছে হাই পোটেনশিয়ালে আছে, যে বিটা আমার হাই পোটেনশিয়ালে আছে যেহেতু কারেন্টের ভ্যালুটা নেগেটিভ বের হচ্ছে, আর ডিটা হচ্ছে লো পোটেনশিয়ালে আছে। বুঝতে পারলাম? কোনো কোশ্চেন থাকলে বল। কোনো কোশ্চেন থাকলে বল। তাহলে দেখতে পাচ্ছিস তোর আমি ডিরেকশন যাই ধরি না কেন ম্যাক্সিমাম লাস্ট ভুল কি হতে পারে যে আমার I1 I2 ভ্যালুগুলো নেগেটিভ হতে পারে, কিন্তু সেটা ভুল না, আমি সেটাকে দেখ আমি কিন্তু চেঞ্জ করে লিখে দিতে পারি যে না, মানে লাস্টে আমি সেটাকে কারেক্ট করে দিতে পারি যে না বি থেকে ডি এর দিকে কারেন্ট যাচ্ছে। বোঝা গেল? লিখে নে। তা আমাদের কিন্তু কারশফস ল কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস পড়বো, যেটা তোদের প্র্যাকটিক্যালে আছে, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার। এই তিনটে পড়লে কিন্তু আমাদের নেক্সট দিন চ্যাপ্টার শেষ হয়ে যাবে। মানে নেক্সট উইকে, মানে আমি বলতে চাইছি নেক্সট উইকের প্রথমে আমরা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস পড়বো আর তারপরের দিন কারেন্ট ইলেকট্রিসিটি থেকে অঙ্ক করব, দিয়ে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি শেষ। তো আমাদের কিন্তু জুনের শেষের মধ্যেই কারেন্ট ইলেকট্রিসিটি শেষ হয়ে যাবে, মানে তোদের কিন্তু দুটো পার্ট শেষ হয়ে যাচ্ছে, ইলেকট্রোস্ট্যাট আর কারেন্ট ইলেকট্রিসিটি শেষ হয়ে গেলে আমরা চলে যাব বইতে দেখবি তারপর ম্যাগনেটিজম আছে। তো ম্যাগনেটিজমটাকে একটু হোল্ড করে, ম্যাগনেটিজম এখন পড়াবো না, কারণ আগের বছর সিলেবাস কমেছিল, তো সিলেবাস কমাতে তখন ম্যাগনেটিজম বাদ গেছিল, এবং সেই জন্য আগের বছরও আমি ম্যাগনেটিজম প্রথমে পড়াইনি, কারণ ওটা বাদ যাওয়ার প্রবাবিলিটি থাকে। তো ডাইরেক্ট চলে যাবো আমরা লাইট বা অপটিক্সে, এবং সবাইকে বলবো অপটিক্স ক্লাস যখন শুরু হবে পেন আর পেন্সিল কিন্তু মাস্ট, আর স্কেল। পেন্সিল স্কেল ছাড়া কোনো ছবি লাইভ ক্লাসেও আঁকা যাবে না, খাতাতে আঁকাই যাবে না পেন্সিল আর স্কেল ছাড়া। পেন্সিল স্কেল ছাড়া ছবি আঁকলে 0 দেওয়া হবে যে কোনো প্রুফে। ওকে, তো দ্যাটস অল ফর টুডে। তুই অপরাজিতা আমাকে এমনি তো পাঠিয়ে দিচ্ছিস, নোটটা পাঠা, আর তিয়াসা আমাকে এমনি নোটটা পাঠিয়ে দে বেঙ্গলিতে। ঠিক আছে? ঠিক আছে, যাদের লেখা হয়ে গেছে লিভ করে যা। আরে